আফসান একটু নড়ে চড়ে বসলো। তারপর? আমি কি খুব সুন্দরী আফসান? অবশ্যই, তোমার মতো সুন্দরী ঢাকাতে আর একটাও পাওয়া যাবে না, কিন্তু পুরো বাংলাদেশ খুঁজলে 1-2টা পাওয়া যেতেই পারে। আমার কথায় কি তোমার কোনো সন্দেহ আছে? স্নেহা হালকা হেসে বলল, না, নেই। আমি নিজেও জানি আমি সুন্দর, কিন্তু আমি এত সৌন্দর্য চাই না। যার যেটা থাকে সে সেটা কখনোই চায় না স্নেহা। চাই কোটিপতি মানুষদের অনেক টাকা, তাহলে কেন তারা আরো টাকার পেছনে ছোটে? যাক, বাদ দে এটা। আমার বয়স ধীরে ধীরে বাড়তে শুরু করলো, সাথে আমার রূপটাও, আর মানুষ সেটা তাকিয়ে উপভোগ করতে শুরু করলো। আমি যখন ক্লাস 7-এ পড়ি সেই সময়ের ঘটনা। আমাদের সমাজ স্যার, নাম ইমরান সিদ্দিকী, উনি আমাকে ডাকলেন অফিস রুমে। আমিও সরল মনে চলে গেলাম। স্যার ডেকেছে, যেতে তো হবেই। অফিস রুমে ঢুকতেই দেখি অফিস রুমে কোনো স্যার নেই। আমি ক্লাসে ফিরে যাব এমন সময় সে আমাকে ডাকলো ওয়াশরুম থেকে। অফিস রুমের সাথেই ওয়াশরুমটা লাগানো। আমি স্যারের ডাকে ওয়াশরুমের দিকে এগোতেই স্যার আমাকে বলল ওয়াশরুমে ঢুকতে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, কারণ স্যারদের ওয়াশরুমে ছাত্রীদের যাওয়ার অনুমতি ছিল না। বলেই স্নেহা হাসতে শুরু করলো। আফসান হতভম্ব হয়ে বলল, হাসছো কেন? হাসি থামিয়ে স্নেহা বলল, তা হাসবো না? আমি তখন এই ভেবে ভয় পাচ্ছিলাম যে কোনো স্যার যদি দেখে আমি তাদের ওয়াশরুমে যাচ্ছি তাহলে আমাকে বকবে, কারণ ছাত্রীদের নিষেধ ছিল। অথচ আমার ভয় পাওয়া উচিত ছিল স্যার কেন আমাকে ওয়াশরুমে ডাকছে এটা ভেবে, তাই না? আফসান মাথা নাড়িয়ে বলল, তারপর আমি ওয়াশরুমে ঢুকতেই স্যার প্রথমে আমার হাত চেপে ধরে দরজাটা লাগিয়ে দিল। আমার তখন চিৎকার করা উচিত ছিল, তাই না? কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তারপর যা হবার তাই হলো। স্যারের হাত আমার হাত ছেড়ে আমার বুকে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম তখন, জানো। একটু দম নিয়ে স্নেহা আবার বলতে শুরু করলো, 10 মিনিট পর আমি অফিস রুম থেকে বেরিয়ে আসলাম। খুব স্বাভাবিকভাবে আমার জীবন শুরু করলাম। কাউকে কিচ্ছু বললাম না, বাবাকেও না। অবশ্য এই কথা আমার বাবাকে বলতেও পারতাম না। আফসানের মুখ রক্ত শূন্য হয়ে গেছে, গলা শুকিয়ে যাচ্ছে। আফসানকে ঢোক গিলতে দেখে স্নেহা বলল, ভয় পেও না, তার হাত আমার বুক ছাড়া কোথাও যায়নি। কেন জানি জানো? কারণ সে যখন আমার বুক থেকে হাত নামিয়ে ক্রমশ নিচের দিকে যাচ্ছিল, তখন আমি তাকে বললাম, স্যার আপনি কি করছেন এগুলো? আমার কষ্ট হচ্ছে, আমি বাসায় যাব। অবশ্য অফিস রুমের বাথরুমে স্যার বেশি কিছু করতেও পারতো না। বলো, পারতো? না। আমি যে আজ স্বাভাবিক না, অস্বাভাবিক আচরণ করি, কথা বলি, এগুলো সব আমাদের সমাজের কল্যাণে। আশপাশের মানুষের খোঁটা দেওয়া স্যারের কাজের জন্য। আমি 8-10টা মেয়ের মতো না, আমি মানসিকভাবে অসুস্থ। আফসান নীরব হয়ে স্নেহার কথা শুনছিল। স্নেহা এবার আফসানের হাত ধরে বলল, আমি ভুল করে ফেলেছি আফসান, অনেক বড় ভুল। আমি সব সময় চিন্তা করি আমি 8-10টা মেয়ের মতো না। তাই যখন কোনো কাজ করি তখন ভাবি 8-10টা মেয়ে হলে এই কাজটা কিভাবে করত। ভাবার পর যখন উত্তর আসে আমি তার বিপরীতটাই করি। কাল দুপুরে যখন বাবা বিয়ের কথা বলতে এলো তখন 8-10টা মেয়ের উত্তর হতো না, কারণ তারা যাকে ভালোবাসে তাকে বিয়ে করে। আর আমি তাই বাবাকে বলে দিলাম হ্যাঁ, আর রাতেই বিয়ে করে ফেললাম। এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল আফসান। স্নেহার কথাটা শুনে সে বিস্মিত চোখে স্নেহার দিকে তাকালো। স্নেহা আফসানের দৃষ্টি অগ্রাহ্য করে বলল, আমার এটা করা ঠিক হয়নি, আর এটা আমি এখন বুঝতে পারছি। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমার বর ভাবি, কিন্তু বাস্তবে মুহিব ভাই আমার বর। বলে স্নেহা কাঁদতে শুরু করলো। আফসান কি করবে ভেবে পাচ্ছে না। সে কি এখন স্নেহাকে সান্ত্বনা দিবে, নাকি সেটা দেওয়া ঠিক হবে না? কারণ স্নেহা এখন অন্যের বিয়ে করা বউ, কিন্তু তাতেই বা কি, সে ভালোবাসে স্নেহাকে। স্নেহা কাঁদতে কাঁদতেই বলল, আমি এখন অথই সাগরে ডুবে আছি। আমি কি করব, আমার কি করা উচিত আমার মাথায় আসছে না। আমি তোমার সাথে থাকতে চাই, আবার মুহিব ভাইকেও বাবার মতো একা করে ফেলে আসতে পারবো না। সবাই আড়ালে আমাকে দেখে বলতো, মায়ের যা কার্যকলাপ দেখবেন মেয়েটাও তেমনই হবে। আর আজ দেখো পরিস্থিতিটা তেমনই, তাই না? স্নেহা কিছুক্ষণ পর কান্না থামিয়ে বলল, আমি এখন আর আমার মাকে ঘৃণা করি না, কিন্তু ভালোবাসি না। সে যেটা করেছে সেটা এখনো আমার কাছে ভুলই, কিন্তু আমি ভুলটা করব না। এবার আফসান মুখ খুলে বলল, কি করতে চাও তুমি? আমি মুহিব ভাইয়ের কাছে ফিরে যেতে চাই। বলে এক মুহূর্ত দেরি না করে স্নেহা ব্যাগ নিয়ে হনহন করে বেরিয়ে গেল। স্নেহা 2 মিনিট পর ফিরে এসে ফোনটা চার্জ থেকে খুলে আফসানের সামনের চেয়ারটায় বসে বলল,
আমি আমার এই সিক্রেট কারোর সাথে কখনো শেয়ার করিনি, শুধু তোমার সাথে করেছি। তারপর দুহাতে আফসানের মুখটা ধরে বলল, এটাই কি যথেষ্ট নয় প্রমাণ করতে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি? আফসানের চোখ লাল হয়ে গেছে, যে কোনো সময় চোখ দিয়ে আগুন বের হবে এমন অবস্থা। স্নেহার হাতটা আফসান তার মুখ থেকে নামিয়ে এনে তার হাতে চেপে ধরে বলল, তাহলে যাচ্ছ কেন চলে? ভালোবাসলে কি ফেলে রেখে যেতে হয়? স্নেহার চোখে পানি, তবুও সে হালকা হাসি ঠোঁটে এনে বলল, সমাজের কারণ সমাজ আমাকে বুঝিয়ে দিয়েছে আমি 8-10টা মেয়ের মতো না। তাহলে তারা যেটা করবে আমি তো সেটা করব না। ভালো থেকো আফসান। একটা কথা, রূপবতী কাউকে বিয়ে করবে না, কারণ সমাজ রূপবতীদের ভালো চোখে দেখে না। আফসান তাকিয়ে আছে স্নেহার হেঁটে যাওয়া পথের দিকে। চারিদিক কেমন যেন নীরব হয়ে আছে, আর আফসানের চোখ দিয়ে অঝোর ধারায় আগুনের ফুলকি বের হয়ে আসছে। স্নেহা রিকশায় বসে আছে। রিকশাওয়ালা এর মাঝে বারবার জানতে চেয়েছে সে কোথায় যাবে, কিন্তু কোনো উত্তর দেয়নি স্নেহা। স্নেহার এখন অজানা কোনো এক ঠিকানায় যেতে ইচ্ছে করছে, কিন্তু কোথায়? সে ভাবতে লাগলো আর 10টা মেয়ে হলে কোথায় যেত, কোন ঠিকানায় যেত? সে যাবে ঠিক তার বিপরীত ঠিকানায়। আনিস সরকার রাতে খেতে বসেছে তার মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে। তাকে দেখে মনে হচ্ছে তার চেয়ে সুখী মানুষ এই পৃথিবীতে কেন অন্য কোনো পৃথিবীতেও নেই। সে হাসি হাসি মুখ করে তার মেয়ের জামাইকে বলল, ছোট মাছটা খেতে কেমন হয়েছে মুহিব? মহিব খেতে খেতেই জবাব দিল, জি ফুপাজি ভালো। আনিস সাহেব উৎসাহের সাথে বলতে শুরু করলো, ভালো হবেই না বা কেন? নদীর মাছ, পেঁয়াজ কুচি কুচি করে কেটে বেশি করে মরিচ দিয়ে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে তারপর কিছুক্ষণ জাল করেছি। বুঝেছিস মহিব? নামানোর সময় এত বাসনা বের হয়েছিল। আপনি রান্না করেছেন? আনিস সাহেব দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, হ্যাঁ, ময়না আবার আনতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। এত ভালো মাছ সে রেঁধে নষ্ট করবে। খুব ভালো হয়েছে ফুপাজি। তুমি রান্না বান্না কিছু পারো? মহিব খুব স্বাভাবিকভাবে বলল, না। টেনশন করো না, আমি শিখিয়ে দেব। আমি পারি না এমন কোনো রান্না নেই। আচ্ছা। এতক্ষণ স্নেহা চুপচাপ সব শুনছিল। এ পর্যায়ে স্নেহা খাওয়া বাদ দিয়ে তার বাবাকে বলল, ও রান্না শিখে কি করবে? আমাকে রান্না করে খাওয়াবে নাকি? আনিস সাহেব হেসে বলল, দরকার হলে খাওয়াবে। স্নেহা মহিবের দিকে তাকিয়ে বলল, দরকার হবে না। রাত 11টা, সব ঘরের বাতি নিভানো, যে যার যার ঘরে শুয়ে পড়েছে, শুধু বারান্দার বাতিটা জ্বলছে। বারান্দায় বসে গল্প করছেন আনিস সাহেব আর মহিব। তাদের গল্পের মূল বিষয় দেশ। আনিস সাহেবের মতে দেশ উত্থানে যাচ্ছে দিনে দিনে। অবশ্য মহিব এ নিয়ে কোনো মন্তব্য করছে না, শুধু শুনে যাচ্ছে। তার ঘুম পেয়ে যাচ্ছে এইসব বক্তব্য শুনে। মনে হচ্ছে এখানেও সে ঘুমিয়ে যাবে আর কিছু সময় বসে থাকলে, কিন্তু কিছু বলতেও পারছেন। হাজার হলেও শ্বশুর বয়সে বড়, তাকে তো আর বলা যায় না যে। আপনার এই ফালতু বকবক বন্ধ করুন, আমি ঘুমোতে যাব। মুহিব ছাড়া পেল 12টার ঠিক 5 মিনিট আগে। তার ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল। কোনো রকম স্নেহার রুমে ঢুকে স্নেহার পাশে শুয়ে পড়ল সে। স্নেহা হয়তো জেগেছিল। মুহিবকে শুয়ে পড়তে দেখে সে উঠে বসলো। তারপর মুহিবকে ডেকে বলল, বাবা কি বললো? মুহিব ঘুম ঘুম কণ্ঠে বলল, তেমন কিছুই না, দেশ নিয়ে কথা। তোমার কি ঘুম পেয়েছে? হুম। ঘুমানোর আগে একটা ডিল করব। মুহিব ভ্রু কুঁচকে বলল, কাল সকালে সব ডিল। ঘুমা এখন। না, এখনই। তাড়াতাড়ি বল। আমি আর এখন থেকে তোমাকে মুহিব ভাই ডাকবো না, আর তুমিও আমাকে আর তুই করে বলবে না, রাজি? মুহিব কিছুটা হতভম্ব হয়ে গেল। যে মেয়েকে কিনা কাল রাতে কোনোভাবেই ভাই বলা থেকে বাদ দেওয়ানো গেল না, তার মুখ থেকে হঠাৎ এই ধরনের কথা শুনে মুহিবের পুরো আক্কেল গুড়ুম অবস্থা। একদিনের ব্যবধানে কি এমন হলো তার, এটা মাথায় আসছে না। কি হলো, কথা বলছো না কেন? মুহিব নিজেকে সামলে নিয়ে বলল, ও হ্যাঁ, রাজি বলাই যায়, সমস্যাতে নেই। স্নেহা অল্প হেসে বলল, আচ্ছা যাও, এখন ঘুমাও। আচ্ছা। মুহিবের ঘুমটা কোথায় যেন যেন হারিয়ে গেছে। কিছুক্ষণ আগেও সে ঘুমের চোটে কথা বলতে পারছিল না, অথচ এখন তার চোখে বিন্দুমাত্র ঘুম নেই। স্নেহার নড়াচড়া দেখে মুহিব স্নেহার দিকে ফিরে স্নেহাকে ডেকে বলল, স্নেহা ঘুমিয়েছিস? স্নেহা হাই তুলতে তুলতে বলল, তুমি তোমার ডিলটা ফলো করছো না। মুহিব স্নেহার দিকে একটু এগিয়ে এসে বলল, মনে ছিল না, একটু কিছুদিন সময় লাগবে। আচ্ছা লাগুক।
আমি যে দুদিন হলো তোর পাশে শুয়ে ঘুমাই, তোর কি কোনো সমস্যা হয়? কি সমস্যা হবে? না মানে, মুহিবের কথা শেষ করার আগে স্নেহা বলল, হয় না, অন্য মেয়েদের অচেনা সব মানুষকে নিয়ে মাঝখান থেকে জীবন শুরু করতে হয়। সেখানে আমি তোমাদেরকে চিনি, জানি, আর আমি তো নিজের বাড়িতেই আছি। সমস্যা হবার প্রশ্নই আসে না। সেটাও। আর পাশে ঘুমানোর ব্যাপারটাও তেমন কিছু না, কিন্তু বিরক্ত লাগবে হয়তো মাঝে মধ্যে। মাত্র তো 1-2 দিন হলো। মুহিব শোয়া থেকে উঠে বসে বলল, আচ্ছা, আমরা কিন্তু ফেসবুকে সিঙ্গেল স্ট্যাটাসটা চেঞ্জ করি নাই, করব? স্নেহা অপর পাশ ফিরতে ফিরতে বলল, খুব জরুরি হলে করে দাও। থাক, কাল সকালে দিব। আচ্ছা, ঘুমাবি এখন? তুমি বললে ঘুমাবো না। ঘুমাবি না কেন? ঘুমা, কিন্তু একটু পর ঘুমা, আমার ঘুমটা কেটে গেছে। স্নেহা উঠে বসলো মুহিবের পাশে, তারপর বলল, চলো ছাদে গিয়ে জ্যোৎস্না বিলাস করি। মুহিব হাসি মুখে বলল, চল। মুহিবা স্নেহা ছাদে গিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ হলো, কেউ কোনো কথা বলছে না। কেমন যেন ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে স্নেহার। মাঝে মাঝে হালকা বাতাসের একটা ঝাপটা এসে লাগছে তার গায়ে। খুব একটা জ্যোৎস্না বিলাস করতে পারছে না তারা, কারণ আজ রাতে জ্যোৎস্না তেমন একটা দেখা যাচ্ছে না। মুহিব কোনো কথা না বলে স্নেহার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর স্নেহার খোপা করা চুলটা ধীরে খুলে দিল। স্নেহার হাঁটু সমান লম্বা কেশ চুপ করে নেমে পুরো পিঠকে ঢেকে ফেললো। কিছু সময়ের মাঝে হালকা বাতাসে চুলগুলো সামান্য উড়ছে, তার সাথে ওঠানামা করছে মুহিবের হার্টবিট। অপরূপ সুন্দরী এক নারী তার দীর্ঘ শীতল কেশ মেলে এত রাতে তার পাশে দাঁড়িয়ে আছে। তার এই সৌন্দর্যকে হালকা জ্যোৎস্নার আলো যেন 1000 গুণে বাড়িয়ে দিয়েছে। দম বন্ধ হয়ে আসছে মুহিবের। তার এখন কি করা উচিত? স্নেহাকে জড়িয়ে ধরা, নাকি এখানে 1 মিনিট না দাঁড়িয়ে নিচে চলে যাওয়া? স্নেহা হয়তো বুঝতে পারল মুহিবের অবস্থা, তাই মুহিবকে খুব অবাক করে ধীরে মুহিবের আঙ্গুলের মাঝে তার আঙ্গুলগুলো দিল। মুহিবকে কিছু বোঝবার সুযোগ দেওয়ার আগেই মুহিবের বুকে মুখ গুজল স্নেহা। খানিকক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে নিজেকে সামলে নিল মুহিব। তারপর এক হাত দিয়ে জড়িয়ে ধরে মুখ গুজল স্নেহার চুলে। স্নেহা খুব স্বাভাবিকভাবেই মুখ না তুলেই মুহিবকে বলল, ভালো করে জড়িয়ে ধরো তো। নাকি জড়িয়ে ধরতেও জানো না? এটাতেও ফেল। মুহিব নীরব হয়ে আছে। তার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, কোনো কিছু জবাব দিতে ইচ্ছে করছে না। সেই সময়টা উপভোগ করতে চায় নীরব হয়ে। মুহিবকে চুপ থাকতে দেখে স্নেহা আবার বলল, কি ব্যাপার, কাঁপছো কেন তুমি? এর জবাবও স্নেহা পেল না। কতক্ষণ সময় ভাবে কাটলো জানে না মুহিব। স্নেহা যখন মুখটা মুহিবের বুক থেকে উঠিয়ে ডাকলো মুহিবকে, তখন মুহিবের ঘোর কাটলো। স্নেহাকে ছেড়ে সে একটু দূরে দাঁড়িয়ে বলল, জড়িয়ে ধরতে জানি, কিন্তু তুই আমার এক হাত ধরেছিলি শক্ত করে, আর এক হাত দিয়ে যতটুকু কাজ করা যায় করেছি। স্নেহা মুহিবের কথা শুনে হাসতে হাসতে বলল, মোটামুটি পেরেছো। জড়িয়ে ধরার অনেক ক্যাটাগরি আছে, আর তোমার এই ক্যাটাগরিকে আমি 100-তে 60 দিলাম, পাশ করিয়ে দিলাম, কিন্তু A-। তুই এত ক্যাটাগরি কিভাবে জানিস? প্লিজ, আর তুই করবে না। তুই বললে আমি কথার উত্তর দিব না। আচ্ছা, বলবো না। একটা জিনিস খেয়াল করেছো? ওই তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি? আমরা জ্যোৎস্না বিলাস করতে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে জ্যোৎস্নাই আমাদের রোম্যান্স বিলাস করিয়ে নিচ্ছে। বলে কিছুক্ষণ প্রাণ খুলে হাসতে লাগলো স্নেহা। হালকা জ্যোৎস্নার আলোতেই হাসিটা দেখে মুহিবের বুক বারবার মোচড় দিয়ে উঠছে। মুহিবরাত যখন ছাদ থেকে নেমে এলো তখন বাজে রাত 3টা। এসেই মুহিব বিছানায় শুয়ে পড়ল। স্নেহা ঢুকলো ওয়াশরুমে। স্নেহা শুতে এসে দেখলো মুহিব শুয়ে এপাশ ওপাশ করছে। সে মুহিবকে ডেকে বলল, ঘুম আসছে না? না। তুমি কি আমাকে জড়িয়ে ধরতে চাও? চাইলে ধরতে পারো। হ্যাঁ, চাই। মুহিব স্নেহার দিকে এগিয়ে এসে বলল। স্নেহা মুহিবের বুকে মুখ গুজে ভাবতে লাগলো আজকে দুপুরে আফসানের সাথে কাটানো মুহূর্ত। আচ্ছা, আফসান কি ঘুমিয়ে পড়েছে? মুহিবের ঘুম ভাঙল তার মা মিতানুর রহমানের ফোনের আওয়াজে। আজ মুহিবের রাতে একটু ঘুমও হয়নি। পুরোটা রাত কাটিয়েছে স্নেহাকে বুকে নিয়ে, স্নেহার চুলে মুখ গুজে। ঘুম না হলেও এর মতো শান্তির রাত সে আগে কাটায়নি। আগে কাটাবেও বা কীভাবে? আগে তো তার পাশে স্নেহাও থাকেনি। ভোরের দিকে ঘুমিয়েছিল কিছুটা সে, কিন্তু এর মাঝেই এলো তার মায়ের ফোন। ঘুম ঘুম কণ্ঠে ফোন কল রিসিভ করে বলল সে, আসসালামু আলাইকুম। শুভ সকাল মা। মিতানুর রহমান এক গাল হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম।
বাবু ভালো আছিস তুই? হ্যাঁ মা, তুমি? আমি আর ভালো। ছেলের বউকে সাথে নিয়ে থাকতে পারছি না। এর চেয়ে কষ্টের কিছু আছে? মা প্লিজ এই কথা রাখো, আমি স্নেহাকে বুঝিয়ে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। বাবু তুই আমাকে মিস করেছিস তো? হ্যাঁ মা, অনেক। তাইলে একটা ভালো খবর দিই, মিস করতে আর হবে না। মুহিব ভ্রু কুচকে বলল, কি ভালো খবর? তো ছোট চাচার মেয়ে অনুর বিয়ের কথা চলছিল না, ওর বিয়ের তারিখ ঠিকঠাক হয়েছে। মুহিব আনন্দের সাথে বলল, আরে এটা তো আসলেই ভালো খবর। তাহলে আর বলছি কি? কবে ঠিক হলো? ভেবে বলতো। ভাবতে পারছি না মা, তুমি বলো। কাল। মুহিব অবাক হয়ে বলল, আরে কি বলছো কাল? হ্যাঁ, আর আমি ট্রেনের টিকিট কেটে ফেলেছি, তোর, আমার, স্নেহার, মুন্নির আর জামাইয়ের। মুহিব কিছুটা চিন্তিত হয়ে বলল, তার মানে ট্রেন আজকের? হ্যাঁ, 3টা ট্রেন। তোরা তাড়াতাড়ি রেডি হয়ে কমলাপুর চলে আসিস সময় মতো। মা আগে স্নেহার সাথে কথা বলি। মিতানুর রহমান কিছুটা বিরক্তি নিয়ে বলল, ওর সাথে আবার কথা বলতে হবে কেন? আমি যে যেতে বলেছি এটা ওকে বল, আর তোরা ঠিক সময় মতো উপস্থিত হবি। রাখলাম এখন। স্নেহা তার অভ্যেস মতো সকালে উঠে চা করে বারান্দায় নিয়ে এলো। বারান্দায় তার বাবা আনিস সরকার, তার মুহিব বসে আছে। স্নেহা চায়ের কাপ তাদের দুজনের হাতে তুলে দিয়ে নিজের জন্য নিয়ে মুহিবের পাশে এসে বসলো। আনিস সাহেব কাল থেকে খুব ফুরফুরে মেজাজে রয়েছে। মেয়ের জামাইকে একসাথে বসে চা খেতে দেখে তার আনন্দের যেন কোনো সীমা নেই। সে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাহ, তোমাদের দুজনকে তো একসাথে খুব মানিয়েছে। স্নেহা আলতো করে হাসি দিল। মুহিব পাশ থেকে বলল, স্নেহা, মা ফোন করেছিল। কি বললো খালা? মুহিব সব খুলে বলল স্নেহাকে। মুহিব প্রথমে ভেবেছিল স্নেহা রাজি হবে না, এই ভয়েই মাকে বলেছিল আগে স্নেহার সাথে কথা বলে, কিন্তু মুহিবকে অবাক করে স্নেহা একবার বলাতেই রাজি হয়ে গেল। খুব উৎসাহ নিয়ে স্নেহা ব্যাগ প্যাক করলো। অবশ্য উৎসাহ থাকাটা স্বাভাবিক, কারণ স্নেহাই প্রথম গ্রামে যাচ্ছে। স্নেহার 19 বছর বয়সের জীবনে সে ঢাকার বাইরে কখনো যায়নি। ট্রেন ছাড়লো দুপুর 3টায়, ঢাকা টু পাবনা। মুহিবের মা মিতানুর রহমান ফার্স্ট ক্লাসের একটা কামরা বুক করেছে। ট্রেনে যে যার মতো বসে গল্পতে মেতে আছে। শুধু স্নেহা একাই বসে ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। এই প্রথম তার ঢাকা থেকে বাইরে যাওয়া, এই প্রথম তার ট্রেন জার্নি। খুব অন্য রকমের কিছু অনুভব হচ্ছে তার মনে। সে তাকিয়ে তাকিয়ে বাইরের দৃশ্য দেখছে। ধূসর চোখে তাকিয়ে স্নেহা গাছগুলোকে দেখছে। আচ্ছা, সে নিজে বসে আছে অথচ গাছগুলো চলছে, নাকি গাছগুলো বসে আছে সে নিজে চলছে? স্নেহা, এই স্নেহা। মুন্নির ডাক শুনে স্নেহার চিন্তায় ছেদ পড়ল। সে মুন্নির দিকে তাকিয়ে বলল, বলো আপু, তুই এক কোনা একা একা কি করিস? এদিকে আয়, জয়েন হও আমাদের সাথে। স্নেহা উঠে মুন্নির কাছে গিয়ে বসলো। মিতানুর রহমানের স্বামী মারা গিয়েছেন, 6 বছর হয়েছে। তারা 2 ভাই ছিল। ছোট ভাই গ্রামে থাকে, জমি জমা দেখাশোনা করেন। তার মেয়ে অনুর বিয়েতেই যাচ্ছে আজ মিতানুর তার সপরিবারে। অনু এবার ইন্টার পরীক্ষা দিবে, আর মাত্র কয়েক মাস আছে পরীক্ষার, কিন্তু এর মাঝে বিয়ে দিয়ে দিচ্ছে তাকে। এটা ভেবে মিতানুর কিছুটা চিন্তিত। পরীক্ষার পর একবারে বিয়ে দিলেই পারত, কিন্তু তার দেবর এই বিয়ে নাকি হাত ছাড়া করবে না। ছেলে ঢাকাতে চাকরি করে, কোনো ভার্সিটির নাকি প্রফেসর। অবশ্য ভালো ছেলে হাত ছাড়া না করাই ভালো। মুন্নিকে অবশ্য এত তাড়াতাড়ি বিয়ে না দিলেও অনাথ 3য় বর্ষতে পড়ার সময় বিয়ে দিয়ে দিয়েছিল ওর বাবা। মেয়ের বিয়ের 1 বছর পরই মারা গেল সে। মেয়ের বিয়েটা নিজ চোখে দেখে যেতে পারলেও ছেলেটা আর পারল না। এদিকে মুন্নির বিয়ে হয়েছে 7 বছর হলো, এখনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। কত চিকিৎসাই না করল, তবুও কিছু হচ্ছে না। ভেবেই দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে কামরা থেকে বের হয়ে করিডোরে গিয়ে দাঁড়ালো মিতানুরকে বেরিয়ে যেতে দেখে মুন্নি মুহিবের দিকে তাকিয়ে বলল, দেখেছিস মায়ের কি আক্কেল? মুহিব ভ্রু কুঁচকে বলল, কেন, মা কি করেছে? আরে এতক্ষণ হলো আমাদের মাঝে বসেছিল, তার বোঝা উচিত এখানে ছোটদের আড্ডা চলছে। এখানে তার কি কাজ? তার থাকার ফলে অনেক কথাই বলা যাচ্ছিল না, ভাগ্যিস উঠে গেছে। মুহিব বিরক্তি নিয়ে বলল, মা এখানে না বসলে কোথায় বসবে? বাদ দে, উঠে তো গেছে, এখন শান্তিতে কথা বলতে পারবো। মুন্নির দিকে তাকিয়ে তার স্বামী কবির বলল, তুমি বাড়াবাড়ি করছো, সবসময় এমন কথা বলবে না যেটা শুনতে খারাপ লাগে। মুন্নি কঠিন চোখে কবিরের দিকে তাকিয়ে বলল, মুখ বন্ধ রাখো তুমি, তোমার সাথে আমি কথা বলছি না। এ পর্যায়ে স্নেহা কবিরের দিকে তাকিয়ে বলল, চলুন কিছু খেলা যাক। গানের কলি খেলবেন? হ্যাঁ চলো শুরু করি। সেনা আর আমি এক দল,
মহিব আর মুন্নি একদল। সেনহা তুমি গান ধরো, তোমার গানের শেষ অক্ষর দিয়ে মহিব গান গাইবে। রাজি? মুনি তীক্ষ্ণ চোখে কবিরের দিকে তাকিয়ে বলল, আর কতক্ষণ লাগবে পৌঁছতে? দেরি আছে, আরও ঘন্টা দুয়েকের মতো লাগবে। স্নেহা তুমি। স্নেহা কবিরের ইশারায় গাইতে শুরু করলো। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার ট্রেন ইন করেছে স্টেশনে। কবির মুন্নিকে বলল, তুমি মাকে ধরে বের হও, আমি আর মহিব ব্যাগপত্র নিয়ে নামছি। স্নেহা মুন্নির সাথে নাম। স্টেশন থেকে তাদের ছোট চাচা তাদের নিতে এসেছে। তারা ছোট চাচার বাড়িতে যেতে যেতে বেজে গেল রাত 9টা। মহিবদের দেখে একদল ছেলেমেয়ে চেঁচিয়ে উঠে বলল, দেরি করে ফেলেছো তোমরা, গায়ে হলুদ কিছুক্ষণ আগে হয়ে গেল। বিয়ে বাড়ি পুরো জমে গেছে। এই অন্ধকারও বিয়ে বাড়ি ঝলমল করছে আলোতে। একতলা পুরনো বাড়ি, পুরো বাড়িতে আলোয় চিকচিক করছে। উঠোনে সারি সারি আলো জ্বলছে। বাড়ির সামনের অংশে গেট সাজিয়েছে, সেই গেটের সাথে বাতিগুলো জ্বলছে আর নিচ্ছে। অন্ধকারে ওই বাড়িটা দেখতে কত সুন্দরই না লাগছে। স্নেহা বাড়ির সাজসজ্জা মুগ্ধ চোখে তাকিয়ে কিছুক্ষণ দেখল। অন্ধকারে বাড়ির আশপাশে না দেখা গেল বাড়ির এই সৌন্দর্যেই আপাতত সে মুগ্ধ। রাতে সামান্য কিছু খেয়ে স্নেহা শুয়ে পড়ল। তার মাথা ধরেছে, 1 কাপ চা খেতে পারলে ভালো হতো, কিন্তু এখানে কাকে কি বলবে বুঝতে পারছে না। আসার পর থেকে বড় খালার বুন্নি আপুকে খুঁজেই পাচ্ছে না। মহিবকে একবার দেখলেও তারও আর কোনো খোঁজ নেই। এমন কেয়ারলেস মানুষেরা কিভাবে হয়? বাইরে সূর্য উঠেছে, গাছে গাছে পাখি ডাকছে। স্নেহার ঘুম ভেঙেছে কিছুক্ষণ হলো। ঘুম থেকে ওঠার পর চা খাওয়া একটা নেশা হয়ে দাঁড়িয়েছে স্নেহার, অথচ কি করবে বুঝতে পারছে না। মাথা ব্যথাটা অবশ্য এখন আর নেই। ভাবতে ভাবতেই ঘরে মহিব এসে ঢুকলো। তার পরনে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি, কোকড়া চুলের সাথে তাকে একদম পারফেক্ট লাগছে দেখতে। মনে হচ্ছে এই সাজটা তার জন্যই তৈরি হয়েছে। কখন উঠেছ? স্নেহা হাই তুলতে তুলতে বলল, বাবা, এখানে এসে একদিনেই নিজেকে চেঞ্জ করে ফেলেছো নাকি? চেনাই যাচ্ছে না, তার উপর আমাকে আবার তুমি করে রাখছো। ব্যাপারটা কি বলো তো? মহিব হালকা হেসে বলল, কিছু না, চলো ছাদে যাই, ছাদ থেকে পুরো বাড়িটা দেখতে পাবে। আমি ফ্রেশ হইনি, আর আমার চাও লাগবে। ফ্রেশ পরে হবে, এখন চলো তো। মহিবের সাথে সাথে এগুলো স্নেহা মহিব ছাদে যাবার সময় 2 কাপ চা উপরে পাঠিয়ে দিতে বলল। স্নেহা ছাদে উঠে অবাক চোখে চারদিক তাকিয়ে দেখতে লাগলো। এত সুন্দর সকাল সে আগে কখনো দেখেনি। পাখির কেচিরমিচির শব্দ, ফুলের সুবাসে মুখরিত হয়ে আছে চারিদিক। মহিব স্নেহার পাশে দাঁড়িয়ে হাত ধরে বলল, হালকা একটা সুবাস পাচ্ছ? স্নেহা মুগ্ধ কণ্ঠে জবাব দিল, হ্যাঁ পাচ্ছি। বলো তো কিসের? বলতে পারছি না। বকুল ফুলের। ওই দিকটায় গাছ, আরও অনেক সুন্দর গাছ আছে বাগানে, যাবা? চলো। মহিবরা নিচে এসে চা নিয়ে বাগানের দিকে গেল। বাগানটা বাড়ির পেছনে। বাড়ির পেছনের দরজা দিয়েই তারা ঢুকলো বাগানে। বাগানটা অনেক পুরনো। মহিবের দাদার শখ ছিল বাগান করা, আর তিনি মারা যাওয়ার পর তেমন একটা পরিচর্যা কেউ না করার কারণে বাগানটা কেমন যেন জঙ্গলে পরিণত হয়েছে। বড় বড় ঘাসের জন্যে অনেক ফুল গাছ ঢেকে গেছে। মহিবা স্নেহা বাগানে যেতেই তাদের সামনে পড়লো গোলাপ গাছ। পুরোটা গাছ গোলাপে ঢেকে আছে। স্নেহা বিস্ময় নিয়ে বলল, আল্লাহ, এত গোলাপ! হ্যাঁ, তুল কয়েকটা। স্নেহা চায়ের কাপটা মহিবের হাতে দিয়ে 2টা বড় বড় গোলাপ তুলল। তারপর মহিবের দিকে তাকিয়ে বলল, খোপায় ফুল দিয়ে দাও। সকাল 9টার বেশি বাজে। পুরো বিয়ে বাড়িতে মানুষজনে ভরে আছে। বাড়ির সামনেই খোলা মাঠে পিচিরা দৌড়োদৌড়ি করছে। তাদের চিৎকারে কান পাতা দায় হয়ে দাঁড়িয়েছে। গেটের এক পাশেই চেয়ার নিয়ে কিছু মুরব্বীরা জড়ো হয়ে গল্প করছে। তার ঠিক অপর পাশেই বাবুর্চিরা চুলো বানানোর জন্য মাটি খুঁড়ছে। ছাদে ছামিয়ানার ব্যবস্থা করা হয়েছে, সেখানেই বরযাত্রীরা খাবার ব্যবস্থা। বাড়ির ভেতরে মহিলারা সব জড়ো হয়ে বসে পেঁয়াজ রসুন আদা ছিলছে। সেখানেই স্নেহাকে নিয়ে এলো মুন্নি। স্নেহাকে দেখে কিছু মহিলা হা করে তাকিয়ে আছে। তাদের মধ্যে একজন বলে উঠল, এমন সান্দেল্লাহান বউ কোন থাইকা ধুইরা আনছস রে বড় বউ? প্রশ্নটি পাশের বাড়ির একজন মুহিবের মা মিতানুর সরকারকে করেছে। প্রশ্ন শুনে মিতানুর হাসি মুখে স্নেহাকে বলল, স্নেহা, এটা তোমার চাচি শাশুড়ি, তোমার শ্বশুরের চাচাতো ভাইয়ের বউ। সালাম করো ওনাকে। স্নেহা এগিয়ে গিয়ে সালাম করলো।
উনি হাসি মুখে বললেন, বাইচা থাকো মা, দেখা ছুই না চইল। সুন্দর মাইয়া গো পেছনে আবার জিনবুতের আনাগোনা বেশি থাকে। বরের বাড়ি থেকে মাছ, পান, সুপারি নিয়ে এসেছেন এক ভদ্রলোক। তাকে নিয়ে গ্রামের কিছু অল্প বয়সী মেয়েরা মেতে উঠল। মহা আনন্দে তার গায়ে রং মাখাতে লাগলো তারা। তাদের সাথে যোগ দিল গ্রামের আরও কিছু ছেলেরা। শুরু হয়ে গেল তাদের রং নিয়ে খেলা। একদল মেয়ে দৌড়চ্ছে, ঠিক তাদের পেছনে একদল ছেলে রং নিয়ে চিৎকার আর ছোটাছুটিতে চারিদিক মেতে উঠেছে। কিছু কিছু ছেলে অপরিচিত মেয়েদের গালে রং লাগিয়ে দিচ্ছে ভাব করার জন্য। রং ছোড়াছুড়ির ব্যাপারটা দেখে পুরো অবাক হয়ে গেছে স্নেহা। সে তাকিয়ে তাকিয়ে সবার কার্যক্রম দেখছিল। হঠাৎ চিৎকারগুলো ক্রমে ক্রমে এগিয়ে আসতে শুরু করলো তার দিকে। কয়েক সেকেন্ডের মাঝেই স্নেহার সাদা গাল কালো হয়ে গেল। তাকে রঙে ডুবিয়ে দিয়েছে ছেলেমেয়েরা। সে স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অবশ্য রং ছাড়া আপাতত কাউকেই দেখতে পাওয়া যাচ্ছে না। সবাইকেই রঙে ডুবিয়েই ছেড়েছে ওরা। এক দুইজন যারা ঘুপটি মেরে দরজা বন্ধ করে পালিয়ে আছে তাদেরও রং দেবার বিশেষ আয়োজন করা হচ্ছে। এটা ভেবে কিছুটা স্বস্তি পেল স্নেহা। মনে মনে তার ভালোই লাগছে। এখানে না এলে সে জানতেও পারতো না গ্রামের বিয়েগুলো এত মজার হয়। শহরের বিয়েতে কি এত মজা, এত আনন্দ আছে? নেই। সে কৃতজ্ঞতার চোখে খুঁজতে লাগলো মুহিবকে। তাকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। হঠাৎ পেছন থেকে স্নেহাকে কে যেন ডাক দিল। স্নেহা পেছনে তাকাতেই ভয়ে জমে গেল। আরে ভয় পাচ্ছিস কেন? স্নেহা হতভম্ব হয়ে বলল, তোমার এই অবস্থা কি করে? আর বলিস না, অনুর বান্ধবীগুলো এত বদ, সবগুলো মিলে আমাকে রঙে ডুবিয়ে আবার কাদায় ফেলিয়ে গড়াগড়ি খাইয়েছে। বলেই দাঁত বের করে হাসতে লাগলো মুহিব। পুরো শরীরে কালো রঙের জন্য তার এই সাদা দাঁত ঝকঝকে করছে। দেখতে কি বৃষ্টি লাগছে। ওইকে অবস্থা দেখে কান্না পাচ্ছে স্নেহা। আয়েশা বেগম অনেকক্ষণ হলো চেষ্টা করছে ভয়ঙ্কর রাগের একটা ভঙ্গি করতে, যা দেখে তার 4 বছর বয়সী 2 নাতি নাতনি ভয় পাবে। কিন্তু সে কিছুতেই পেরে উঠছে না। মা মরা ছেলে মেয়ে দুটো, আর যে শিশুর মা নেই তার উপর রাগ করা কিংবা শাসন করা বেশ কঠিন ব্যাপার। আয়েশা বেগমের অবশ্য ইচ্ছে করছে তাদের গালে 4টা থাপ্পড় লাগাতে, কিন্তু কেন যেন ইচ্ছে করছে না। রাগ সামলে নিয়ে আয়েশা বেগম এগিয়ে এলো তার 2 নাতি নাতনি রাফিয়া আর রুনকির দিকে। এসেই চোখ কিছুটা কঠিন করে বলল, তোমাদের ছোট ফুপু তোমাদের তৈরি করতে এসেছিল, কিন্তু তোমরা নাকি লুকিয়েছিলে। রুনকি ভয়ে দাদির দিকে ফিরে বলল, হ্যাঁ দাদি। কারণটা কি জানতে পারি? এখন কি লুকোচুরি খেলার সময়? সবাই বের হয়ে গাড়িতে উঠে বসেছে, আর তোমরা এখনো তৈরিও হওনি। এই ফাজলামের জন্য তোমাদের কি ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত তোমরা জানো? রাফি খুব স্বাভাবিকভাবেই তার দাদিকে বলল, বাবা না এলে আমরা যাব না। তোমাদের বাবা ট্রেনে আছে, স্টেশন থেকে সরাসরি গাড়িতে উঠে তোমাদের সাথে বিয়ে বাড়িতে যাবে। এটা কি ভুলে গেছো তোমরা? রাফি আর রুনকি দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। রুনকি, আমাদের তো এটা কেউ বলেনি। আয়েশা বেগম কিছুটা বিরক্ত হয়ে বলল, বলতে হবে কেন? তোমরা যাও, কাপড় নিয়ে আসো, আমি পরিয়ে দেই। রাফি আর রুনকি যমজ ভাই বোন। 4 বছর আগেই তাদের জন্ম দিতে গিয়ে তাদের মা দুনিয়া ছেড়ে চলে গেছে। বাবাও ঢাকায় থাকে, 6 মাস পর পর আসে। এখানে দাদি আর ছোট পুকুর কোলে পিঠে করেই ধীরে ধীরে বেড়ে উঠেছে তারা। তাদের দাদির মতে সে পৃথিবীতে এমন দুষ্টু ছেলে মেয়ে কখনো দেখেনি। এই 4 বছর বয়সেই কথায় পটু তারা। এমন কোনো কথা নেই যেটা তারা বলতে পারে না। তাদের পছন্দের কাজ একটি, সেটি হলো সবার অনুকরণ করা। যে যখন যেভাবে হাঁটবে সেভাবে কথা বলবে। 2 ভাই বোন যখন যেভাবে তার অনুকরণ করে তাকে রাগিয়ে দেবে। অবশ্য আয়েশা বেগমের ভয়ে তারা এই কাজটাও কিছুদিন যাবৎ ভালোভাবে করতে পারছে না। তারা যদি বাড়ির কাউকে ভয় পেয়ে থাকে তাহলে সেটি তার দাদিকে। আজ তাদের ছোট চাচার বিয়ে, কিন্তু বাবা এখানে আসেনি বলে তারাও তৈরি হচ্ছিল না। কিন্তু দাদির এক কথায় তারা ভদ্র ছেলেদের মতো চুপচাপ তৈরি হতে লাগলো। আয়েশা বেগম তাদের চুল আছড়িয়ে দেবার সময় তাদের উদ্দেশ্য করে বলল, তোমাদের কারণে যে বিয়েতে যেতে দেরি হচ্ছে, এটার শাস্তি তোমরা পাবে। আর খবরদার ওই বাড়িতে গিয়ে ঝামেলা করবে না। যদি তোমাদের নামে কোনো রিপোর্ট না আসে, তাহলে তোমাদের জন্য যে দেরি হচ্ছে এই শাস্তিটাও মাফ করে দিব। বুঝছো তোমরা? রাফিয়া রুনকি দুজনেই মাথা নেড়ে বলল, আর সব সময় দাদার হাত ধরে থাকবে, কাউকে বিরক্ত করবা না। বরের বাড়ি থেকে রাফিয়া রুনকিকে নিয়ে গাড়ি ছাড়লো দুপুর 2টোয়। যেতে বেশিক্ষণ লাগবে না। নাটোর থেকে পাবনা যেতে 2-2.5 ঘন্টার উপরে লাগার কথা নয়।
তুবুল হইচই শব্দের সাথে বর এসেছে শুনতে পেল স্নেহা। সে আজ গোলাপি রঙের একটি কাতান পরেছে, চুল খোপা করে বাগান থেকে গোলাপ তুলে এনে খোপায় গুজেছে। এতক্ষণ আয়নার সামনে বসে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছিল সে। বর এসেছে শুনে শাড়িটা ঠিকঠাক করে ঘর থেকে বেরিয়ে এলো স্নেহা। মুহিব স্নেহাকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে। আচ্ছা, একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে? তার বউটা এত সুন্দর যে স্নেহার দিকে আশপাশে সবাই তাকিয়ে আছে। এই মুহূর্তে খুব হিংসে হচ্ছে মুহিবের। তার বউকে সব লোক দেখবে কেন? তাকে দেখার, সৌন্দর্য উপভোগ করার অধিকার শুধুমাত্র আছে একজনের, আর সে হচ্ছে মুহিব। কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই হা করে তার সম্পত্তির দিকে নজর দিচ্ছে। এতটা সুন্দর নাও হলে পারত স্নেহা। এখানে কি করছো? ওদিকটায় চলো, বর এসে গেছে। স্নেহার কথায় মুহিবের চিন্তায় ছেদ পড়ল। সে স্নেহার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ এসেছে, গেটের ঝামেলা মিটুক। গেট ধরাটাই তো সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। চলো প্লিজ। মুহিব বিরক্ত মুখে বলল, ওখানে অনেক লোক, ওইখানে তুমি গেলে কিছু লোক তোমার গায়ের উপর ইচ্ছে করে এসে পড়বে, তখন কি ভালো লাগবে? স্নেহা হতাশ ভঙ্গিতে বলল, পড়লে পড়বে, আমার শরীর তো পচে খুশে পড়বে না। কি বলছো তুমি এসব? তুমি বরং অনুর ঘরে যাও তো। ঠিক তুমি যেভাবে সেজেছ ওকেও ঠিক এভাবেই সাজিয়ে দিবে, যাতে ওর বর ওকে দেখার সাথে সাথে ফিট হয়ে পড়ে থাকে। মুহিবের কথা শুনে স্নেহার মুখে হাসি ফুটল। হাসতে হাসতে স্নেহা বলল, কই, আমার বর তো এখনো ঠিকঠাকই আছে, ফিট হয়ে পড়েনি তো। মুহিব চোখ মেরে বলল, মনটা ফিট খেয়ে পড়ে গেছে, শুধু শরীরটা নিয়ে ঘুরছি। বিশ্বাস না হলে মনে একটা চিমটি কাটো, দেখবা ব্যথা পাচ্ছে না। মুহিব এ ধরনের রসিকতা স্নেহার সাথে তেমন একটা করে না। এই কাজগুলো স্নেহার সাথে করতো আফসান। সকাল থেকে বিয়েবাড়ির জমজমাট আয়োজনে স্নেহা প্রায় ভুলেই গিয়েছিল আফসানের কথা। মুহিবের এই কথায় স্নেহার আফসানের কথা মনে পড়ল। আচ্ছা, পরশু আফসানের বাসা থেকে আসার পর একটা বারও ফোন করেনি আফসান। কেন করলো না? ঠিক আছে তো আফসান? স্নেহার ঘোর কাটলো চিৎকার চেঁচামেচির শব্দ। সে মুহিবের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? চিৎকার করছে কে? মুহিব নিজেও বুঝতে পারছে না চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে অনুর ঘর থেকে। সে স্নেহাকে নিয়ে এগিয়ে গেল অনুর ঘরের দিকে। রাফিয়া রুনকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গাড়ি থেকে নামার পর একবার দেখেছিল তার ছোট ফুপু আসা, তারপর থেকে আর কারো নজরে আসেনি তারা। আসার কপাল দিয়ে ঘাম ঝরছে। এবারই সামনে একটা বড় পুকুর আছে। গাড়িতে আসার সময় রাফি তাকে বলেছিল, ফুপু, এটা নদী না পুকুর? পুকুর। নদী না কেন? আশা ভ্রু কুঁচকে জবাব দিল, আল্লাহ বানায়নি তাই হয়নি। আর একটাও প্রশ্ন করবি না, চুপচাপ বসে থাক। আচ্ছা, ওরা দুজন পুকুরে নামেনি তো? আশার কিছু না ভেবেই দৌড়ে পুকুর পাড়ে গেল। অনুর ঘরে যে একটু আগে চিৎকার চেঁচামেচি হচ্ছিল সেটা আর এখন নেই, সব ঠিকঠাক। একটু আগে যে বিয়ের ডালা নিয়ে বড় একটা ঝামেলা হয়ে গেছে এই ঘরে, সেটা কে বলবে? যে বিষয় নিয়ে চেঁচামেচি হচ্ছিল সেগুলো হলো, ব্লাউজ বড় হয়েছে, শাড়ির রঙটা নাকি ভালো হয়নি, জুতাটা নাকি বেশি উঁচু হয়েছে, সেন্টের গন্ধটা নাকে এলে বমি আসে, ব্লা ব্লা। স্নেহা এগুলো শুনে মুহিবকে বলেছিল, এতগুলো ভুল ছেলেরা কিভাবে করলো? আর এখন কি হবে তাহলে? মুহিব হাসতে হাসতে বলল, আরে এটা সব বিয়েতেই হয়, কোনো দিনই ছেলে পক্ষের ভালো মেয়ে পক্ষের কারো পছন্দ হয় না। আর এটা নিয়ে তারা কিছুক্ষণ মেতে উঠবেন, ঝগড়া করবেন, তারপর আবার সব ঠান্ডা। ঠিক যেমন ভাবে দপ করে তারা জ্বলে ওঠে, ঠিক তেমনভাবেই ফস করে নিভে যাবে। আন্টি, স্নেহা গন্ডগোলের কথা নিয়ে চিন্তা করছিল। ঠিক তখনই হঠাৎ পিচ্চি দুটো ছেলে মেয়ে এসে তাকে ডাকতে লাগলো। পিচ্চি দুটো চেহারার মায়ায় ভরা, ফর্সা গোল আকার, মুখের মাঝে দুটো গোল গোল চোখ, যেন রুটির মাঝে মার্বেল বসিয়ে দিয়েছে কেউ। স্নেহার মনে হলো দুটো বাচ্চার চেহারা একই, শুধু একজনের চুলটা কাঁধ সমান আর একজনের ছোট। যদি মেয়েটা চুল কেটে ছেলেটার সমান করা হয় তাহলে তাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। ওদের বাবা মাও পারবে কিনা সন্দেহ। স্নেহা নিচু হয়ে ছেলেটার গাল ধরে বলল, কিছু বলবে? পিচ্চি ছেলেটা বলল, বউ কোথায় আছে আপনি কি বলতে পারবেন? আমরা তাকে দেখতে এসেছি, কিছু ছবিও তুলব। চাচ্চু তুলতে বলছে। তোমরা বউয়ের খোঁজে এসেছো তাহলে? আর চাচ্চুটাকে? এ পর্যায়ে পিচ্চি মেয়েটা বলল, আরে চাচ্চুকে চেনো না? বউয়ের পরই তো চাচ্চু। স্নেহা আবার মেয়েটার দিকে তাকিয়ে বলল, নাম কি তোমাদের? আমার নাম রুনকি, ওর নাম রাফি। রাফি ভ্রু কুচকে স্নেহার দিকে তাকিয়ে বলল, আপনি এত কথা বলছেন কেন? বউকে চেনেন তো আবার? স্নেহা হেসে বলল,
চিনি, চলো নিয়ে যাই। আর তোমাদের নামগুলো কিন্তু অনেক সুন্দর। স্নেহা রাফিয়ার রুমকিকে নিয়ে এগুলো অনুর ঘরের দিকে। ঠিক তখনই একটি মেয়ে ডাকতে লাগলো রাফিয়ার রুমকির নাম ধরে। এই এই, তোরা এখানে কি করছিস? তোদের না বলেছি সব সময় আমার সাথে সাথে থাকতে? রাফি তার হাতের ফোন দেখিয়ে বলল, চাচ্চু বউয়ের ছবি তুলতে বলেছে, তাই বউয়ের কাছে যাচ্ছি। তুমিও যাও, কাজে ডিস্টার্ব করো না। আশা হতভম্ব হয়ে গেল রাফির কথা শুনে। তার ভাই কি কোনো কাণ্ডজ্ঞান নেই? বিয়ে হতে কিছু সময় বাকি, এতক্ষণই আর তার তসহ্য হচ্ছিল না। ছোট ছোট দুই ছেলে মেয়েকে পাঠিয়েছে ছবি ওঠানোর জন্য। বউকে না দেখতে পেলে কি সে মরে যাবে নাকি? লজ্জা শরম সব কি ব্যাংকে জমা করে রেখে এসেছে নাকি সে? রাফিয়ার রুমকি স্নেহার হাত ধরে বলল, চলুন তো। তারা আশাকে রেখে বউয়ের ঘরে চলে গেল। আশার রাগে গা কাঁপছে। তার উচিতই হয়নি এই দুইটাকে এখানে নিয়ে আসার। স্নেহা বাচ্চা দুটোকে সাথে নিয়ে বাইরে এসেছে অনুর ঘর থেকে অনেকক্ষণ হলো। এই দুটো বাচ্চার উপর একটা মায়া জন্মে গেছে তার। এত পিচ্ছি দুটো বাচ্চা, অথচ কি সুন্দরভাবেই না কথা বলে। কিন্তু যখন স্নেহা জানতে পারলো ওদের মা নেই, তখন স্নেহার কী যে খারাপ লাগছিল। আল্লাহ পৃথিবীতে কত খেলাই না দেখায়, তার মা বেঁচে থেকেও নেই, আর এই দুটো পিচ্চির মা তো নেই। এদের সাথে স্নেহার অসম্ভব কিছু মিল আছে। মা ছাড়া মানুষ হয়েছে তারা, স্নেহা নিজেও। এর জন্যই কি দুটো পিচ্চিকে তারা এত আপন লাগছে। আর পিচ্চিগুলো অনেক মিশুক, নাহলে কিছু সময়ের মাঝে কাউকে এতটা আপন মনে করে এতটাও সহজভাবে মিশতে পারতো না। আন্টি, ওই দিকটায় চলো, বাবার ডাক শুনতে পাচ্ছি। রাফিয়ার রুমকিকে নিয়ে বাগানের দিকে যেতেই থমকে গেল স্নেহা। চোখ বড় বড় করে তাকিয়ে রইল আফসানের দিকে। আফসান এখানে এলো কি করে? নাকি এটা অন্য কেউ? অন্য কেউই হবে। আফসানকে নিয়ে চিন্তাভাবনা করার কারণে সে হয়তো চোখে ভুল দেখছে। বাগানের ভিতর আসতেই রাফিয়া রুমকি দৌড়ে ছুটতে লাগলো তার বাবার দিকে। তাদের দুজনের মাঝে প্রতিযোগিতা চলছে, কে আগে দৌড়িয়ে গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়তে পারে। স্নেহা কিছুটা দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো দৌড়ের প্রতিযোগিতা। স্নেহার সামনে যে সত্যি আফসান দাঁড়িয়ে আছে সেদিকে তার সামান্যতম আগ্রহ নেই। সে তীক্ষ্ণ চোখে তাকে প্রতিযোগিতা দেখছে, কে আগে আফসানের বুকে ঝাঁপিয়ে পড়তে পারবে, রাফি নাকি রুমকি। অনেকক্ষণ হলো মুহিব স্নেহাকে না দেখতে পেয়ে একদম অস্থির হয়ে গেছে। সারা বাড়িতে এমন কোনো জায়গা নেই যেখানে খোঁজা বাকি আছে, তারপরও স্নেহার কোনো পাত্তা নেই। মেয়েটা গেল কই? বিপদে পড়লো না তো আবার? নাকি ইচ্ছে করেই এমন করছে? ফোনটাও রুমে ফেলে রেখে গেছে। এমন কেন করে মাঝে মাঝে স্নেহা? যেন এই জগৎ সংসার সম্পর্কে তার সামান্যতম আগ্রহ নেই। কিন্তু গত 2 দিন যাবৎ হলো স্নেহা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল। তাহলে আজ আবার এমন কি হলো? নাকি সত্যি বিপদে পড়েছে? গ্রামের লোকজন তো তেমন একটা সুবিধার না। স্নেহাকে দেখে কিছু লোক কিভাবে যেন তাকিয়েছিল। ওরা কিছু করলো না তো? মহিবার কিছু ভাবতে পারল না। তার মাথাটা যেন কেমন ঝিনঝিন করছে। সন্ধে নামার আগেই একজন ভদ্রসভ্য লাজুক ছেলের সাথে বিয়ে হয়ে গেল অনুর। কয়েক মিনিটের মাঝেই তারা দুজন সারা জীবনের জন্য এক হয়ে গেল। যে ছেলেটির সঙ্গে কোনো জন্মে অনুর পরিচয় ছিল না, তার সাথে পরম পরিচয়ের অনুষ্ঠানটি এত ছোট হলে দেখতে ভালো লাগে না, কেমন যেন মনটা খারাপ হয়ে যায়। অবশ্য মুসলমানদের বিয়ে তো এমনই, কাজী এসে বর এবং কনের কাছে যাবে, তাদের বিয়েতে মত আছে কিনা জানতে চাইবেন, তারা 3 বার কবুল বলবে, ব্যাস। এখানে তো সময় লাগবারও কথা না। অনু এখন বসে আছে স্টেজে, তার বর আতিকের পাশে। ছাদে ছোট্ট করে স্টেজটা সাজানো হয়েছে নানান ফুল দিয়ে। তার ঠিক মাঝখানে বসে আছে 2 জন, যারা কিছুক্ষণ আগে নতুন জীবনে পা দিয়েছে, যাদের চোখে এখন নিজের সংসার সাজানোর হাজারো স্বপ্ন। আতিক হালকা কেশে নিজের উপস্থিতি জানান দেবার চেষ্টা করছে, কিন্তু অনুর দৃষ্টি সে কিছুতেই তার দিকে ফেরাতে পারছে না। অনু অবশ্য ব্যাপারটা বুঝতে পারছে, তবুও চুপ করে নিচের দিকে তাকিয়ে বসে আছে। সে তো নতুন বউ, তাকে তো আজ লজ্জা পেয়ে নিচের দিকেই তাকিয়ে হবে, তাই নয় কি? আতিক শুধু সুযোগের অপেক্ষায় আছে। যখনই মানুষ কিছুটা কমবে তখনই অনুকে দেখবে, সে কিছু কথা বলবে। একবার মাত্র দেখেছিল সে অনুকে, তারপর হুট করে তার মা খবর দিল বিয়ে ঠিকঠাক, তুই ছুটি নিয়ে চলে আয়। আতিকও ভদ্র ছেলের মতো কোনো শব্দ উচ্চারণ না করে মায়ের আদেশে কলেজ থেকে ছুটি নিয়ে চলে এলো বিয়ে করতে। কিন্তু এখন অনুকে দেখা বা কথা বলার মতো সে কোনো সুযোগই খুঁজে পাচ্ছে না। অবশ্যই কিছুক্ষণ দেরি করলেই তাদের বাড়িতে গিয়ে সে অনুর সাথে কথা বলতে পারবে, কিন্তু কেন যেন দেরি সহ্য হচ্ছে না। তাই আতিকার কিছু না ভেবে রাফিয়ার রুমকিকে ডেকে কানে কানে কিছু কথা বলল। তার একটু পরেই নিচ থেকে রাফিয়ার রুমকির চিৎকার শুনল সবাই। সাপ সাপ বলে চিৎকার করছে তারা। তাদের চেঁচামেচি শুনে ছাদে এতক্ষণ যারা ছিল নিচে নেমে গেল তারা। তাদের যেতে দেখে আতিক জয়ের একটা হাসি দিয়ে অনুর দিকে তাকালো, কিন্তু অনু উঠে দাঁড়িয়ে কেন যাচ্ছে কই?
আতিক কিছু না বলে অনুর হাত ধরে টান দিয়ে বসিয়ে দিল তাকে। অনু টানের যোগ সামলাতে না পেরে পড়ে যেতে নিলে আতিক তার হাত ধরে ফেলে তাকে বসিয়ে দিল। অনু নিজে খুব ভয় পেয়ে গিয়েছে। কি হচ্ছে এগুলো? নিচে পিচি দুটো চিৎকার করছে আর উপরে এই কাণ্ড। তার মাথায় কিচ্ছু আসছে না। আতিক এখনও তার হাতটা ছাড়েনি, বরং আরও চেপে ধরেছে। কেমন আছো? অনু উত্তর না দিয়ে চুপ করে রইল। নিজেকে এখনো ধাতস্থ করতে পারছে না সে। আতিক অনু নীরবতা দেখে আবারও বলল, কি ব্যাপার, কথা বলছো না কেন? আবারও অনু নীরবতা দেখে আতিকে নিজের কপালে নিজের থাপড়াতে ইচ্ছে করছে। এত কষ্ট করে রাফিয়া ডুমকিকে নিয়ে অভিনয়টা করতে নিচে পাঠালো যাতে সে অনুর সাথে এখন কিছুটা সময় একা কাটাতে পারে, কিন্তু এই মেয়ে তো কথাই বলছে না। আচ্ছা, মেয়েটা আবার বোবা না তো? না, বোবা হবে কেন? যেদিন অনুকে দেখতে এসেছিল সেদিন তো কথা বলতে দেখেছি, তাহলে এখন কথা বলছে না কেন? এদিকে অনুর হাত এখনও ছাড়েনি আতিক, এত জোরে চেপে ধরে আছে যে ব্যথা লাগছে। অনু নীরবতা ভেঙে বলেই ফেলল, হাত ছাড়ুন, লাগছে তো। আতিকের কেন যেন কথাগুলো বাজতে লাগলো। কি সুন্দর কণ্ঠ। লাগছে তো। আহা, লাগছে তো, ছাড়ুন। আতিক হাতটা ছেড়ে অন্যদিকে তাকিয়ে বলল, এতক্ষণ কথা বলছিলা না কেন? ব্যথা দিলে কথা বলবা, না হলে বলবা না? ইতস্তত করে অনু বলল, না, তেমন কিছু না। নিচে কি যেন হয়েছে। আপনার সাথে যে দুই পিচি ছিল ওরা চিৎকার করেছে। করছে করুক, দেখি তুমি আমাদেরকে তাকাও তো। অনু আতিকের কথা শুনে হতভম্ব হয়ে গেল। এই লোকের মাথা ঠিক আছে তো? এর আগেও তো একবার অনুকে দেখেছিল আতিক, কিন্তু অনু যে এতটা সুন্দর সেদিন তো আর চোখে এটা ধরা পড়েনি। সেদিন আর 10টা স্বাভাবিক মেয়ের মতোই লাগছিল অনুকে, কিন্তু আজ তাহলে কেন অন্যরকম লাগছে? মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে রূপবতী নারীটি এখন তার সামনে বসে আছে। এটাই কি তাহলে বিয়ের পাওয়ার? বিয়ের পরে কি প্রত্যেকটা স্বামীর চোখে তার স্ত্রীকে দেখতে অসম্ভব রূপবতী লাগে, যতই সেই স্ত্রী অসুন্দরী হোক না কেন? আতিক মুগ্ধ চোখে অনুর হাতের দিকে তাকালো, তারপর ধীরে অনুর হাতটা নিজের হাত নিয়ে তার ঠোঁটের সাথে ছুঁয়ে আলতো করে একটি চুমু দিল। আতিকের ঠোঁটের সাথে অনুর হাতটা স্পর্শ করতে অনুর শরীর বেয়ে বয়ে গেল যেন এক ভয়ঙ্কর ভূমিকম্প। সন্ধে নেমেছে কিছুক্ষণ হলো, আকাশটা মেঘে ভরে আছে, চারদিকে অন্ধকার। হালকা চাঁদের আলোর জন্য রাস্তাঘাট পরিষ্কার না দেখা গেলেও আবছা দেখা যাচ্ছে। সেই পথ ধরে দুজন যুবক যুবতী হেঁটে চলছে, চারপাশটা অসম্ভব নীরব। মাঝে মাঝে পাখির ডাকের দু একটা শব্দ কানে আসছে। নীরবতা ভেঙে যুবতীটি বলল, আমাকে মিথ্যা কেন বলছো আফসান? আফসান হয়তো হালকা হাসির মতো ভঙ্গি করলো, অন্ধকারে সেটা দেখা যাচ্ছে না। তারপর স্নেহার দিকে তাকিয়ে বলল, আমি কিন্তু মিথ্যে কিছু বলিনি স্নেহা। আমি একবারও বলিনি যে আমি অবিবাহিত কিংবা আমার ছেলে মেয়ে নেই। স্নেহা কঠিন মুখ করে বলল, তুমি সত্যিটাও বলনি আফসান। তুমি কখনো জানতে চাওনি, তারপরও তোমাকে যেদিন বিয়ের কথা বললাম সেদিন তোমাকে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি। আফসানের কথা শেষ করার আগে স্নেহা বলল, আমাদের 4 মাসের পরিচয়ের মাঝে কি তুমি আমাকে এটা বলতে পারতে না? পারতাম, কিন্তু বলিনি। কেন বলনি? তোমাকে আমি চিনি 1 বছরের বেশি হলো, আর তুমি এটাও জানো তোমাকে ঠিক আমি কতটা পছন্দ করি। আর এর জন্যই আমি দূরে থেকে তোমাকে দেখতাম, তোমার ছবি আঁকতাম। কখনো কাছ থেকে দেখার বা জানার সাহস পেতাম না, কারণ ছিল একটাই, সেটা আমার পাস্ট, আমার বিয়ে, বউ, বাচ্চা। তারপর যেদিন হঠাৎ করে আমার ফ্ল্যাটে চলে এলে সেদিন আমি পুরো হকচকিয়ে গিয়েছিলাম। তারপর শুরু হলো দেখা করা, ফোনে কথা হওয়া। তোমাকে এতটাই পছন্দ করতাম আমি, তাই যেদিন তুমি নিজে থেকেই এসে তোমার হাতটা আমার দিকে বাড়িয়ে দিলে, আমার নেশা হয়ে উঠলে, তখন আর তোমাকে হারাতে চাইনি। তোমাকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চেয়েছিলাম। আফসান ছোট একটা নিঃশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলো, কিন্তু আমি তোমাকে জানাতে চেয়েছিলাম সেদিন, আমি মোটামুটি প্রস্তুত হয়েছিলাম যে তুমি সত্যিটা শোনার পর আমাকে ফেলে চলে যাবে। মানসিকভাবেও নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম, কিন্তু মনের কোথাও একটা আশা ছিল যে না, স্নেহা যাবে না। স্নেহা আমার সাথে আমার নতুন জীবন গোছাতে আমাকে সাহায্য করবে। আর এই কারণেই হয়তো তুমি যখন সেদিন তোমার বিয়ের কথা বলে আমাকে ফেলে রেখে চলে এলে, তখন নিজেকে সামলাতে পেরেছিলাম। আমি তোমার চেয়ে বয়সে বড়, ম্যাচিউরিটি আমার মাঝে আছে, তাই আর আবেগকে প্রশ্রয় দেইনি। ভেবেছি থাক, স্নেহা নিজের মতো করে সুখী থাকুক। কিন্তু যখনই ভাবতাম তুমি অন্য কারো বউ, সে তোমাকে স্পর্শ করবে, রাতের পর রাত এক বিছানায় ঘুমাবে, তখন বুকের বাম পাশটায় কেমন যেন ব্যথা অনুভব হতো।
স্নেহা এতক্ষণ চুপ করে মন দিয়ে আফসানের কথাগুলো শুনছিল। আফসান থামতেই স্নেহা বলল, তুমি কি আমাকে সাবানা ভাবো আর নিজেকে আলমগীর বানিয়ে বানিয়ে মিথ্যা বলবে আর আমি বিশ্বাস করব? তুমি কি ভেবেছিলে সব জেনে আমি তোমাকে বিয়ে করে তোমার 2 ছেলে মেয়েকে নিজের মনে করে সুন্দর একটা সংসার সাজিয়ে নিতাম? কখনোই না। জীবনটা কোনো সিনেমা না আফসান। আমি নিজেও সাবানা না, আর নিজেকেও আলমগীর ভেবে ভুল আশা নিয়ে বসে থেকো না। অবশ্য যা অভিনয় তুমি করো, আলমগীর হতে তোমার আর দেরি নেই। আশা করি খুব শীঘ্রই তুমি তোমার নতুন সাবানাকে খুঁজে নিবে। কথাগুলো বলে 1 সেকেন্ডও না দাঁড়িয়ে স্নেহা হাঁটা শুরু করলো বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আফসান হতভম্ব হয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল অন্ধকার পথের দিকে, যে পথের কোনো শেষ নেই। স্নেহা তাকে ভুল বুঝে চলে গেল, কিন্তু সে তো কোনো অভিনয় করেনি। তার দিক থেকে স্নেহার জন্য ছিল একদম নবাগত শিশুর ন্যায় ভালোবাসা। নবাগত শিশুরা যেমন পবিত্র, তার ভালোবাসাটাও ঠিক ততটাই পবিত্র। বিয়েবাড়ির গেটের আলো জ্বলছে আর নিভছে। চারদিক থেকে কয়েকটি কুকুরের ঘেউ ঘেউ শব্দ আসছে। বিয়ে বাড়ি হলো কুকুর বাবাজিদের জন্য আড্ডাখানা। তার সাথে কানে ভেসে আসছে চিৎকার করে কান্নার শব্দ। অনুর মা, পাড়া প্রতিবেশীরা মরা কান্নার মতো কান্না শুরু করে দিয়েছে। অবশ্য মেয়েকে বিদায় দেওয়ার মতো বড় কষ্টের চেয়ে কোনো বাবা মার কাছে আর কিছু নেই। অনুর মা 4 বার জ্ঞান হারিয়েছে এর মাঝে। এই অবস্থাতেই রাত 9টার দিকে অনুকে নিয়ে রওনা হলো বরপক্ষরা। অনুর সাথে কে যাবে এই নিয়ে নানান ঝামেলার পর ঠিক হলো মুহিব আর স্নেহা যাবে। স্নেহ আমোদ করেনি, এক রাতেরই তো ব্যাপার। সবাইকে নিয়ে নাটোর আতিকদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে গেল। দোতলা বিশাল বড় একটা বাড়ি, দেখতে কিছুটা পুরনো, আবার অতটাও পুরনো না। অনুদের বাড়ির মতো এই বাড়িতে আলো দিয়ে সাজায়নি। বউ নামানো নাটকীয়তা শেষ হবার পর অনুকে আতিকের ঘরে নিয়ে যাওয়া হবে। আতিকের বোনরা বাসর ঘর সাজিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছিল। মুহিবকে একাই ঝামেলা মেটাতে হলো। টাকা দেবার পর অনুকে ঢুকতে দিল ঘরে। অনুর পাশে কিছুক্ষণ বসে থেকে স্নেহা বিরক্ত হয়ে বলল, অনু, তুমি থাকো, আমি তাহলে যাই। আমার মাথা ধরেছে, ফ্রেশ হয়ে একটা ঘুম দিব। অনু স্নেহার কথা শুনে স্নেহার হাত ধরে বলল, পায়ে ধরি ভাবি, প্লিজ যেও না, আমার ভয় লাগতেছে। ভয়ের কি আছে? আতিক নামের লোকটি এসে কি তোমাকে খেয়ে ফেলবে নাকি? অনু করুণ কণ্ঠে বলল, না ভাবি, প্লিজ যেও না। উনি আমাকে সন্ধ্যায় কে করছো জানো? হাতে চুমু খেয়েছে। এখন না জানে কি করবে, ভয় লাগছে। প্লিজ যেও না। অনুর কথা শুনে হাসতে থাকলো স্নেহা। এদিকে স্নেহার হাসি দেখে অনুর চোখ পানিতে ভরে উঠেছে, যেন যে কোনো মুহূর্তেই টপ টপ করে গড়িয়ে পড়বে গালে। হাসি থামিয়ে স্নেহা বলল, ছোটটা তোমার একটা অ্যাডভান্স না, প্রথমবার তাও হাতে চুমু খেয়েছে। আর বড়টা এত বেশি অ্যাডভান্স যে প্রথমবারেই সরাসরি। বলতে বলতেই উঠে গেল স্নেহা। অনু স্নেহার গমনের দিকে হা করে তাকিয়ে ভাবতে লাগলো, ভাবি কি সব বলে? অবশ্য মনে হয় না ভাবির মাথা ঠিক আছে। কেমন যেন উদ্ভুত উদ্ভুত কথা বলে। কিন্তু যাই বলুক না কেন, ভাবি রূপের কাছে এগুলো কিছুই না। এত সুন্দর মেয়ে যে একবার কারো তার দিকে তাকায় মন ভরবে না, বারবার তাকাতে ইচ্ছে হবে। রাত 2টো। মুহিব ঘুমিয়ে পড়েছে। সারাদিনের খাটাখাটনিতে সে অনেক ক্লান্ত, সেটা তার গভীর ঘুম দেখেই বোঝা যাচ্ছে। এদিকে তার পাশেই শুয়ে আছে স্নেহা। অবশ্য স্নেহার চোখে ঘুম নেই, মাথাটা ঝিমঝিম করছে। 1 কাপ চা খেতে ইচ্ছে করছে, কিন্তু এখানে কাকে বলবে সে? অনুর ঘর থেকে চলে আসার পর আশা নামের মেয়েটি তাকে আর মুহিবকে এই ঘরে দেখিয়ে দিয়েছে। স্নেহা এই ঘরে সেই 1 ঘন্টা ধরে আগে শাওয়ার নিয়েছে, তাও মাথা ব্যথাটা যাচ্ছেই না। চাটা এখন খুব বেশি দরকার তার। স্নেহা তার ফোনটা হাতে নিয়ে আফসানকে কল করলো। আফসান এখনো ঘুমোয়নি, মাত্রই সিগারেট ধরিয়ে বিছানায় বসেছে সে। ঠিক তখনই তার ফোনে এলো স্নেহার কল। আফসান কিছুটা সময় ভাবলো কল রিসিভ করবে কিনা, তারপর হুট করেই রিসিভ করে ফোনটা কানে নিল সে। ওপাশ থেকে স্নেহার গলার আওয়াজ পাওয়া গেল, এই যে মিস্টার আলমগীর, আমার জন্য 1 কাপ চা নিয়ে আপনাদের ছাদে আসুন তো। স্নেহা ঘুরে তাকিয়ে চায়ের কাপটা নিল আফসানের কাছ থেকে, একবার চুমুক দিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। তা এত রাতে চাটা কে দিল? আমি নিজেই করে নিয়ে এসেছি। ভালোই হয়েছে। অন্ধকার রাত, চারিদিকে গভীর নীরবতা। মাঝে মাঝে ঝিঝি শব্দ শোনা যাচ্ছে, আর কানে আসছে 2টো মানুষের দীর্ঘ নিঃশ্বাসের শব্দ। আফসান কিছুক্ষণ নীরবতা পালন করে স্নেহার নিঃশ্বাসের শব্দ শুনতে থাকলো। তারপর একসময় বলল, তুমি আজ সন্ধ্যায় আমাকে কি বলেছো তোমার মনে আছে?
আছে। এর জন্য কি তুমি অনুতপ্ত? স্নেহা চাটা শেষ করে কাপটা নিয়ে নিচে রাখলো, তারপর আফসানের দিকে এগিয়ে এসে বলল, তুমি কি চাচ্ছ আমি এখন তোমার কাছে এখন মাফ চাই? আফসান হালকা ঘাড় নড়ালো, যার মানে হ্যাঁ বা না দুটোই হতে পারে। স্নেহা আফসানের শরীরের সাথে নিজের শরীর লাগিয়ে বুকে মাথা রেখে বলল, তুমি যেটা করেছো সেটা ঠিক করনি, আবার আমিও যেটা করেছি ঠিক করিনি, তাই না? আফসানের জবাব না পেয়ে স্নেহা আবার বলল, এইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? হাতটা দিয়ে শক্ত করে আমাকে জড়িয়ে ধরো তো। আফসান কিছু না বলে দুটো হাত স্নেহার কোমরে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল স্নেহাকে। তাদের দুজনের মাঝে এখন আর কোনো ফাঁক নেই, যেন একটু ফাঁক থাকলে কেউ এসে ঢুকে পড়বে তাদের মাঝে। সেই কেউটা কি মুহিব? হয়তো, কিন্তু না চাইলেও মুহিব এখন তাদের মাঝে ঢুকে পড়েছে। আর এই ভুলটা করেছে স্নেহা নিজে। কেন করলো স্নেহা এমন? রাত ৩টা, ছাদে দাঁড়িয়ে আছে দুজন মানুষ, যারা একজন অপরজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। কেউ এত রাতে তাদের এই অবস্থায় দেখলে কি হবে, এটা তাদের দুজনের কারো মাথাতেই নেই। অবশ্য সারাদিনের দৌড়াদৌড়ির পর সবাই এখন যে যার ঘরে গায়ে এলিয়ে দিয়ে ঘুমিয়ে আছে। ছাদে আসার সম্ভাবনা এখন কারো নেই। আফসান এক হাত স্নেহার মাথায় রেখে চুলে বিলি কাটতে কাটতে বলল, চুল ভেজা কেন? স্নেহা আফসানের বুকে এখনো মুখ গুজে আছে। আফসানের কথা শুনে মুখ হালকা করে উঠিয়ে বলল, এসে গোসল দিয়েছিলাম। তোমার এই চুলের প্রেমে আগে পড়েছিলাম, সেটা তুমি জানো? আফসান স্নেহা খোলা চুলে নাক ডুবিয়ে দিয়ে বলল, চলো না নতুন করে জীবনটা শুরু করি, এখনো সময় আছে, তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয় আমার। সন্ধ্যায় না বললে কষ্ট হয় না? এটা বলিনি কিন্তু। এই 3 দিন কিভাবে কাটিয়েছো তাহলে? আফসান মুখটা উঠিয়ে হাসতে হাসতে বলল, সিগারেট, সারা রাত তোমাকে স্মরণ করেছি আর টেনেছি। এই 3 দিনে 20টার মতো প্যাকেট শেষ করে ফেলেছি, দেখতে চাও? না। আফসান আবারও স্নেহার চুলে মুখ গুজে বলল, এখন কি করবে তুমি? এভাবে হয় না স্নেহা, প্লিজ চলো আমরা নতুনভাবে জীবন শুরু করি। মাত্র 3 দিনই তোমাকে ছাড়া যে হাল। কই, এখনো তো ঠিকই আছো। প্লিজ সিরিয়াস হও, তোমার মধ্যে সিরিয়াসের সহ খুঁজলে পাওয়া যাবে না হয়তো। আফসান স্নেহার মুখটা দুহাত দিয়ে উঠিয়ে বলল, অবশ্য আমার পিচি বউ চলবে। স্নেহা হালকা হেসে বলল, আচ্ছা আমি একটা প্রশ্ন করি। করো। 4 মাসের মাঝে কি সত্যি ভালোবাসা প্রেম এগুলো হয়? আফসান ভ্রু কুঁচকে বলল, হবে না কেন? ভালোবাসার মতো ভালোবাসতে 4 মাসও বেশি। অনেকের প্রথম দেখাতেই ভালোবাসা হয়ে যায়, আবার অনেকে সারা জীবন লাগিয়েও ভালোবাসতে পারে না। সেখানে আমরা 4 মাস একে অন্যকে সময় দিয়েছি, জেনেছি। স্নেহা, তোমার কি মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো না? না, আমি বাসি। আমি আসলেই অনেক বেশি ভালোবাসি তোমায়, আর থাকতেও চাই তোমার সাথে। আফসান স্নেহাকে টেনে আবার নিজের বুকে নিয়ে বলল, জানি আমি। জানো, আমার যখন 25 বছর বয়স, তখন মা আমাকে ফোন দিয়ে আসতে বলে এখানে। তখন আমার পরীক্ষা চলছিল, আর একটা বাকি ছিল। পরীক্ষাটা দিয়েই বিকেলে রওনা হয়ে এখানে আসি, আর সেই রাতেই আমার বিয়ে হয়ে যায় রিতার সাথে। আমার খালাতো বোন ছিল রিতা। কী কারণে আমাকে সেই রাতে বিয়ে দিয়েছিল সেটা একবারও মার কাছ থেকে জানতে চাইনি। জানতে চাইলে হয়তো মা বলতো, কিন্তু ইচ্ছা করেনি। মাকে আমরা ভাই বোনেরা সবাই অনেক মানি। সে যদি আমাদের এসে বলে কাল থেকে আর দিন হবে না, সূর্য উঠবে না, আমি সেটাই বিশ্বাস করব, তার কথার অমত করতে পারবো না। তো যাই হোক, মেনে নিলাম রিতাকে। মা বললো একটা ইয়ার গ্যাপ দিতে, এখানে থেকে যেতে। ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়ের কথাই থেকে গেলাম। তার মাঝেই রিতা প্রেগনেন্ট হলো। আমরা ভালো ছিলাম, ভালোবাসা ছিল কিনা বলতে পারবো না, কিন্তু কেয়ার ছিল একে অপরের প্রতি। রিতার যেদিন ডেলিভারি হলো সেদিন আমি ঠিক কতটা ভয়ে ছিলাম সেটা বলতে পারবো না। আমাদের 1 বছরের সংসার জীবনের সমাপ্তিও ঘটলো সেদিনই। আমার হাতে 2টো ফুটফুটে শিশু তুলে দিয়ে ডাক্তার বলল, উই আর সরি। বিশ্বাস করো, সেদিন কেঁদেছিলাম আমি একটা পিচ্চি বাচ্চার মতো। রিতা মারা যাওয়ার 7 দিন পরে আমি ঢাকায় চলে আসি। মাও তখনও আমাকে আর কিছু বলেনি। এখানে রাফি, রুনকিকে দেখতে আসতাম না খুব বেশি। তারপর শুরু হলো আমার নতুন জীবন। নতুনভাবে সব শুরু করলাম। আমি যদি সব ভুলে নতুন জীবন শুরু করতে পারি, তুমি কেন তাহলে পারবা না স্নেহা? জীবন থেকে একজন চলে গেলে আরেকজন আসে, এটা ঠিক। কারণ জীবন সময়ের মতো চলে, কেউ কারো জন্য বসে থাকে না, কিন্তু কোথাও একটা ফাঁকা স্থান থেকে যায় তার জন্য। এখনও কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে বুকের বাম দিকটায় চিনচিনে ব্যথা হয়। রিতাকে মনে পড়ে আমার। আমি বলছি না যে তুমি আমার সাথে থেকেই নতুন জীবন শুরু করো, মুহিবের সাথে থেকেও শুরু করতে পারো। সেক্ষেত্রে তখন আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না,
কারণ নতুন জীবন শুরুর পর পিছুটান রাখতে হয় না। স্নেহা কিছুক্ষণ নীরব থেকে একসময় বলল, আমি তোমার সাথে থাকতে চাই রাফি, রুনকির মা হতে চাই, তোমার জীবনটা গুছিয়ে দিতে চাই। থাকতে দেবে আমায়? আফসান হালকা হেসে জবাব দিল, তার মানে তুমি শাবানা হতে রাজি? হ্যাঁ রাজি। আমার মনে হচ্ছে তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছো স্নেহা। এত হুটহাট সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই, তুমি সময় নাও, আমি অপেক্ষা করব। আমি যা বলার বলে দিয়েছি আফসান। কাল সকালে আবার তোমার এই সিদ্ধান্ত চেঞ্জ হবে না তো? স্নেহা আফসানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল। না হবে না। আফসান চিন্তিত ভঙ্গিতে স্নেহাকে বলল, তাহলে আমার মুহিবের সাথে কথা বলা উচিত। জানি না বেচারা কেমন রিয়্যাক্ট করবে। স্নেহা কথা ঘুরিয়ে বলল, আচ্ছা তোমার বুকে এত শান্তি কেন? আফসান দুষ্ট একটা হাসি দিয়ে বলল, আরে আমার বুকে শান্তি আসবে কিভাবে? আমার বুকে তো আছে শুধুই স্নেহা। সকালটা শুরু হয়েছে স্নেহার আর চেঁচামেচির আওয়াজ দিয়ে। বিয়ে বাড়ির হাজার কাজ, আর সেই কাজগুলো নীরবে হবে এটা ভাবা অনর্থক। মুহিব এখনও ঘুমোচ্ছে। স্নেহা গায়ের শাড়ির আঁচলটা ভালোভাবে দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। দোতলার মাঝের একটা ঘরে তাদের থাকতে দেওয়া হয়েছিল। স্নেহা সরাসরি ছাদে উঠে প্রাণ খুলে নিঃশ্বাস নিল কিছুক্ষণ। তার আজ এতটা ভালো লাগছে কেন, এতটা শান্তি পাচ্ছে কেন? আছে উঠোনে আশার সাথে রাফি আর রুমকি বসে আছে। আশাকে রাগিয়ে দেওয়াই এখন তাদের আজকের দিনের প্রথম লক্ষ্য, কিন্তু মোটেও আছে রাখছে না। তবু চেষ্টা চালিয়ে যাচ্ছে রাফি আর রুমকি। ছোট ফুপু, ও ছোট ফুপু, বল। কি করো তুমি? দেখছিস না ফেসবুকিং করছি। রাফি আর রুমকি দুজনেই দুষ্টু হাসি দিয়ে আসার মতো করে বলল, দেখছিস না ফেসবুকিং করছি। আশা কঠিন চোখে ওদের দিকে তাকিয়ে আবার ফোন টেপায় মনোযোগ দিল। ছোট ফুপু, ও ছোট ফুপু। আশা ফোন থেকে চোখ না উঠিয়েই বলল, কথা বলো না একটু আমাদের সাথে। কি বলবো, যা তো সামনে থেকে। আবারও রাফি আর রুমকি বলে উঠল, কি বলবো, যা তো আমার সামনে থেকে। বলেই খিলখিল করে হেসে গড়িয়ে পড়লো একজন আর একজনের গায়ের উপর। ঠিক ওই সময় স্নেহা উঠোনে এসে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, কি করা হচ্ছে? রাফি আর রুমকি দুজনে একবার স্নেহার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, কি ব্যাপার, কি করা হচ্ছে? স্নেহা ভ্রু কুচকে বলল, ওরে বদের দল রে। আবারও স্নেহার কথা নকল করে রাফি আর রুমকি বলল, ওরে বাদরের দল রে। এভাবে কিছুক্ষণ স্নেহার সাথে নকল নকল খেলার পর স্নেহা বলল, অনেক হয়েছে, এবার স্টপ। আর এবার যদি তোমরা আমার কথার অনুকরণ করো তাহলে আমার কাছে যে চকলেটসগুলো আছে ওগুলো কেউ পাবে না। চকলেটের কথা শুনতেই দুজন নীরব হয়ে গেল। স্নেহা মিষ্টি একটা হাসি দিয়ে মনে মনে বলতে লাগলো, বা মা হওয়ার আগেই ম্যানেজ করার পদ্ধতি শিখে ফেলেছি। কংগ্রেচুলেশন মিস শাবানা। বাচ্চা দুটোকে কেন যেন খুব বেশি ভালো লাগে স্নেহা। দুষ্টু বটে কিন্তু অনেক মিশুক। এক অজানা বন্ধনে তারা জুড়ে গেছে। কেমন যেন একটা আকর্ষণ কাজ করে ওদের প্রতি স্নেহার। তাছাড়া স্নেহার মতে বাচ্চারা হবে মিশুক, সবার সাথে মিশবে, কথা বলবে, হই হুল্লোড় করবে। এমন বাচ্চাই তো আসল বাচ্চা। বাড়িঘর মাথায় তুলে রাখবে। বাইরের কেউ আসলে এক নজরেই তারা বুঝবে বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে। আর যারা গোমরা মুখ করে থাকে, মা ছাড়া কিছু বোঝে না, সারাদিন ম্যা করে, কারোর সাথে মেশে না, তারা যাই হোক বাচ্চা না। আর রাফিয়ার রুমকি একদম স্নেহার মনের মতোই। আফসান রাফিয়ার রুমকিকে নিয়ে তার সংসারটা খারাপ হবে না, একদম জমে উঠবে। বেবি তার মনটা আনন্দে ভরে উঠল। এমন একটা পরিবারই তো সবাই চায়। ঢাকার বাইরে আসার পর থেকে, এত সব লোকের মাঝে থাকার পর থেকে তার মাঝে অদ্ভুত এক পরিবর্তন এসেছে। এখন কেন জানি বাকি 10টা মেয়ের মতো সে না এটা ভাবতে ইচ্ছে করছে না। পরিবেশের কারণেই কি এই পরিবর্তনটা হলো তার মাঝে? যদি এটাই কারণ হয়ে থাকে তাহলে এটা শুধু সম্ভব হয়েছে মুহিবের কারণে। মুহিবের কথা মনে হতেই স্নেহার আনন্দে উজ্জ্বল হয়ে ওঠা মুখ নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল। মুহিব ঘরেই ছিল, বিছানায় বসে চা খাচ্ছিল। স্নেহাকে ঘরে ঢুকতে দেখেই মুহিব বলল, কোথায় ছিলে? ঘুম থেকে ওঠার পর দেখতে পেলাম না। স্নেহা হালকা এসে মুহিবের পাশে বসতে বসতে বলল, নিচে ছিলাম, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বলো। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমাকে এখানে আনার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মুহিব ভ্রু কুঁচকে বলল, এটাই তোমার জরুরি কথা? স্নেহার মাঝে এখন ভীষণ অস্বস্তি কাজ করছে। কাল রাতে তো অনেক সহজেই আফসানকে বলে দিল সে আফসানের সাথে থাকতে চায়, কিন্তু ব্যাপারটা এত সহজ না। মুহিবকে কিভাবে কি বলবে সে? তার একটা ভুলের জন্য আজ এই পরিস্থিতি। কি হয়েছে স্নেহা?
স্নেহা চোখটা বন্ধ করে কাঁপা কাঁপা স্বরে বলল, আমি আফসানকে ভালোবাসি। মুহিব স্নেহার কথা এখনো কিছু বুঝতে পারছে না। অবাক দৃষ্টিতে স্নেহার দিকে তাকিয়ে মুহিব বলল, মানে? আমি আফসানকে ভালোবাসি মুহিব। কোন আফসান? অনুর ভাসুর। কথাটা শুনে কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল মুহিব। স্নেহার কিছু বলল না। মুহিবকে পুরো ব্যাপারটা ধাতস্থ করতে কিছু সময় দেওয়া উচিত। একসময় মুহিব উঠে দাঁড়িয়ে বলল, কবে থেকে? স্নেহার নিচের দিকে তাকিয়ে পিঁপড়া দেখছিল। কিছু পিঁপড়া মিলে একটি বড় পিঁপড়াকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল, সেটাই লক্ষ্য করছিল বসে বসে স্নেহা। হঠাৎ মুহিবের আওয়াজ শুনে কিছুটা চমকে গেল স্নেহা। তারপর থেমে থেমে বলল, তোমাকে কিছুদিন আগে আমার একটা পোর্ট্রেট দেখিয়েছিলাম। ওই পোর্ট্রেটটার আর্টিস্ট ছিল আফসান আবির, অনুর ভাসুর সে। তখন থেকেই আমাদের পরিচয়। আমাকে তাহলে বিয়েটা কেন করলে স্নেহা? স্নেহাই প্রশ্নের জবাব না দিয়ে আবারও নিচে তাকিয়ে পিঁপড়াদের কার্যক্রম দেখতে শুরু করলো। মুহিব কিছুক্ষণ উত্তরে অপেক্ষা করলো। প্রথমে সে স্নেহার কথা বিশ্বাস করেনি, কারণ স্নেহার স্বভাবটা অন্যরকম। বানিয়ে বানিয়েও মাঝে মধ্যে কথা বলে। কিন্তু পরে যখন আফসান ভাইয়ের কথা বললো তখন বিশ্বাস না করার কিছু নেই। আফসান ভাই তো জগন্নাথ ভার্সিটির চারুকলার অধ্যাপক। কিন্তু এখন স্নেহা এগুলো কেন বলছে? সে কি আফসান ভাইয়ের সাথে থাকতে চায়? যদি চায় তাহলে মুহিবের কি হবে? মুহিব তো সে ছোটবেলা থেকে স্নেহাকে ভালোবেসে এসেছে। ভালোবাসা মানে স্নেহাকেই বুঝেছে, কোনোদিন অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়ও নি। মুহিব কিছুক্ষণ চুপ করে থেকে অসহায় গলায় স্নেহাকে বলল, এখন কি করতে চাও তুমি? মুহিবের অসহায় মাখা গলার স্বর শুনে স্নেহার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে কি জবাব দিবে মুহিবকে? স্নেহা মুহিবের দিকে তাকালো। মুহিবের চোখ ছলছল করছে, মনে হচ্ছে সে যে কোনো মুহূর্তেই পানির বন্যা বয়ে যাবে। স্নেহা আবার নিচের পিঁপড়াগুলোর দিকে তাকিয়ে বলল, আমি ঠিক করেছিলাম তোমার সাথেই থাকবো। এর জন্য এই 4 দিনে নিজেকে যতটুকু পারি স্বাভাবিক থেকে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু স্নেহার কথা শুনেই মুহিব বলল, কিন্তু 4 দিনেই তুমি হাঁপিয়ে উঠেছ। আমাকে আর সহ্য হচ্ছে নাই তো। আসলে আমি একটা বোকা, আর এমন বোকা ছেলের সাথে আর যাই করা যাক না কেন, একসাথে বসবাস করা যায় না। মুহিবের কথাটা শুনে স্নেহা কেঁদে ফেলল। কিছু সময় পর ফোপাতে ফোপাতে মুহিবকে বলল, না, আমি হাঁপিয়ে উঠিনি। আমি নিজেও কিছু জানি না, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। এখন কি করতে চাচ্ছ তুমি, সেটা আমাকে বলো। স্নেহা মুহিবের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের দুজনকেই চাই। আমি দুজনের সাথেই থাকতে চাই। আমি আফসানকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকেও। মুহিব স্নেহার পাশে বসে বলল, কিন্তু এটা হয় না। স্নেহা কান্নার বেগ বাড়িয়ে বলল, কেন হয় না? আমি জানি না। মুহিবের গাল দিয়ে এক ফোঁটা পানি বেয়ে পড়তেই মুহিব হাত দিয়ে চোখটা মুছল। তারপর ধীরে ধীরে স্নেহার হাতটা ধরে কোমল স্বরে বলল, আমাদের একটা সমাজে থাকতে হয়, আর এই সমাজে থাকতে গেলে তুমি একসাথে 2 জন পুরুষ নিয়ে বসবাস করতে পারবে না। আর সেই পুরুষ নিজেও কখনো এটা চাইবে না যে তার নিজস্ব সম্পত্তি তার স্ত্রী অন্য কোনো পুরুষকে সাথে নিয়ে একসাথে বসবাস করুক। এটা যেমন আমি চাইবো না, ঠিক তেমন আফসান ভাইও চাইবেন না। সবার আলাদা একটা জগৎ থাকে স্নেহা। তুমি বলো, আমাদের পৃথিবী কয়টা? একটা, তাই না? তুমি কিন্তু চাইলেও 2টা পৃথিবীকে একসাথে করতে পারবে না, কারণ দ্বিতীয় পৃথিবীর কোনো অস্তিত্বই নেই প্রথম পৃথিবীর জীবনে। পৃথিবী একটাই, আর আমাদের সবারও এই একটাই পৃথিবীতেই থাকতে হবে। আর এই পৃথিবীতে থাকতে গেলে আমরা সব জিনিস পাবো না, অনেক জিনিসকেই স্যাক্রিফাইস করতে হবে, তাহলে আমরা সুখে থাকতে পারবো। মুহিব কিছুটা দম নিয়ে বলল, তুমি কি বুঝতে পেরেছো আমি তোমাকে কি বোঝাতে চেয়েছি? স্নেহা ঘাড় নেড়ে বলল, তাহলে? কথা শেষ করার আগেই ঘরের দরজায় এসে টোকা পড়ল। কে? আশা। কিছু বলবা? আপনাকে বাহির একটু ডাকে। তুমি যাও, আমি আসছি। মুহিব স্নেহার মুখে হাত দিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, একদম কাঁদবে না, আমি একটু আসি। বলে মুহিব বেরিয়ে এলো ঘর থেকে। আফসান উঠানে দাঁড়িয়ে অপেক্ষা করছে মুহিবের জন্য। মুহিব আসতে আফসান হেসে বলল, তোমার সাথে ভালোভাবে পরিচয় হয়ে ওঠেনি, তাই ভাবলাম পরিচিত হই। মুহিব হাত এগিয়ে দিয়ে বলল, আসলে বিয়েবাড়ির ঝামেলা। চলো, যেতে যেতে কথা বলি। মা বাজারে যেতে বলল, চলো তোমাকে নিয়েই তাহলে ঘুরে আসি বাজার থেকে। মুহিব হাসির মতো একটা ভঙ্গি করে বলল, অবশ্যই চলুন। মুহিবকে নিয়ে আফসান রিক্সায় উঠে সিগারেট বের করে মুহিবের দিকে এগিয়ে দিয়ে বলল, সিগারেট? না ভাই, সিগারেট খায় না। আফসান সিগারেট ফিরিয়ে নিয়ে বলল, আমিও একসময় খেতাম না, এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
কিছু মনে না করলে আমি কি আমার সিগারেটটা ধরাতে পারি? হ্যাঁ, অবশ্যই ধরেন। অনু 1 ঘন্টার মতো হলো একা একা বসে আছে। কিছুক্ষণ আগে অবশ্য একবার তার ননদ আশা এসেছিল, কিছুক্ষণ বসে থেকেই আবার উঠে গিয়েছে। তারপর আর কেউ আসেনি। আতিক নামের লোকটিও সকাল থেকে উধাও, কোথায় গেছে কে জানে। বসে বসে এখন অনু ঝিমুনি এসে গেছে। উনি বালিশের উপর মাথা দিতে না দিতেই আতিক এসে হাজির হলো রুমে। অনু তাকে দেখে শোয়ার বদলে ধর্মড়িয়ে উঠে বসলো। আতিক দরজাটা বন্ধ করে বিছানার কাছে এসে বলল, কি ব্যাপার, উঠে বসলে কেন? শুয়ে থাকো। অনু বিছানার দিকে তাকিয়ে বলল, না ঠিক আছে। আতিক অনুর পাশে বসতে বসতে বলল, আমাকে দেখে এত ভয় পাও কেন তুমি? কি আমি কি বাঘ না ভাল্লুক? আমি কি বলেছি যে ভয় পাই? না বললেও বোঝা যায়। কচু দেখি আমার দিকে তাকিয়ে কথা বলো তো। অনুর আতিক সম্পর্কে যে ভয়টা ছিল গত রাতে সেটা কেটে গেছে। তারপরও কেন যেন লোকটার দিকে তাকিয়ে থাকতে লজ্জা লাগে। কাল রাতে লোকটার বুকে মাথা রেখে সে সারাটা রাত শুয়েছিল। তার প্রথমে মাথা রাখতে অস্বস্তি লাগলেও পরে এত বেশি ভালো লাগছিল যে সে অনুভূতি প্রকাশ করার মতো ছিল না। ভাগ্যিস লোকটা জোর করে তার বুকে মাথাটা রাখিয়েছিল। কি তাকাও বলছি? আতিকের কথা অনুর ঘোর কাটে। সে মুখটা কিছুটা উঁচু করে তাকায় আতিকের দিকে। লোকটার চোখে কিছু আছে। কি আছে? হ্যাঁ, মায়া। লোকটার চোখ মায়ায় ভরা। অদ্ভুত এক মায়ার কারণে লোকটির চোখের দিকে তাকিয়ে সারা দিন রাত্রি পার করা যাবে। আতিক হালকা কেশে বলল, বাহ, ভয় দেখি একদমই করো না। জি করি না। দেখি একটু এদিকে সরো, আমি একটু শুভ। অনু সরতেই আতিক বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, আহ শান্তি, এই মাথার চোরটা একটু টেনে দাও তো। অনু চুল টানার জন্য কাছে আসতেই আতিক বলল, না থাক, লাগবে না, তুমি আমার পাশে একটু বসো। অনু কিছুক্ষণ ইতস্তত করে আতিকের পাশে বসতেই আতিক এক ধাক্কায় অনুকে শুইয়ে দিয়ে অনুর ঠোঁটে ঠোঁট ডুবল আতিক। অনুর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসতে লাগলো। কিছুক্ষণ চেষ্টা চালালো আতিকের কাছ থেকে ছাড়া পাবার, কিন্তু সেটা সম্ভব হয়ে উঠল না। আতিক তার 2 হাত দিয়ে অনুর 2 হাত চেপে ধরে রেখেছে। একসময় অনু হাল ছেড়ে দিয়ে আতিকের হাত জোরে চেপে ধরল। খানিকক্ষণ পর আতিক অনুর ঠোঁট ছেড়ে অনুর নাকে নাক ঘষতে ঘষতে বলল, আমার বউ এইসব ব্যাপারে এতটা কাঁচা সেটা তো জানা ছিল না। অবশ্য কাঁচাই ভালো, সমস্যা নেই, আমি আছি না, শিখিয়ে পড়িয়ে নেব। বলে অনুর গলায় নাক ডুবল আতিক। আতিকের প্রত্যেকটা স্পর্শে অনুর শরীরে শিহরণ জেগে উঠল। সে আতিককে জড়িয়ে ধরে তার পরনের পাঞ্জাবি খামচে তুলল। তারা ধীরে ধীরে একজন অন্যজনের নেশায় ডুব দিতে লাগলো। ঠিক তখনই তাদের রুমের দরজা কড়া নাড়তে লাগলো কেউ। তারা প্রথমে কেউ কিছু না বললেও ধীরে ধীরে কড়া নাড়তে বাড়তেই থাকলো, যেন দরজাটা ভেঙেই ঢুকে পড়বে কেউ। অনু নিজেকে সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কে যেন দরজায় করানো আছে, দেখুন না। আতিক তখন পাগল প্রায়, সে কোনো উত্তর দিল না। হঠাৎ বাইরে থেকে কান্নার আওয়াজে তার হুঁশ ফিরল। সে ওটা দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তার সাথে সাথে অন্য শাড়ির আঁচলটা উঠিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে তারা জানতে পারলো মুহিব আর আফসান যে রিকশায় বাজার করতে গিয়েছিল সেই রিকশাটা ট্রাকের নিচে চাপা পড়েছে। একজন স্পট ডেড, আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। কিন্তু কে মারা গেছে আর কে আহত সেটা এখনও জানা যায়নি। পুরো বাড়ির অবস্থা খুবই খারাপ। মরা কান্না জুড়ে দিয়েছে সবাই, শুধু একজনই না, কেঁদে চুপচাপ দাঁড়িয়ে ভাবছে। আসলে পৃথিবী একটাই। কেউ যদি ভুলেও 2 পৃথিবী কল্পনা করে তাহলে ঈশ্বর তার থেকে তার কল্পনার পৃথিবীটাকে কেড়ে নিয়ে সমতা করে দেয়। মানুষের জীবনের সাথে সিনেমার কত মিল। অবশ্য সিনেমার কাহিনীগুলো তো এক একটা মানুষের জীবন থেকেই নেওয়া না। স্নেহার মেয়ে রুমকির আজ বিয়ে। নিজের পছন্দ করা ছেলের সাথেই বিয়ে হচ্ছে রুমকি। বিরাট আয়োজন করা হয়েছে ঢাকায় স্নেহার বাবার বাড়িতে। ছাদে প্যান্ডেল বসানো হয়েছে, গেট সাজানো হয়েছে, হরেক রকমের বাতির আলো জ্বলছে আর নিভছে। ঠিক 18 বছর আগের অনুর বিয়ের মতো। 1000-এর বেশি মানুষ দাওয়াত করা হয়েছে বিয়েতে, কিন্তু যেভাবে একে একে মানুষ আসছে তাতে মনে হচ্ছে 1000 পার হয়ে যাবে। শেষে আবার খাবার কম না পড়লেই হয়। বর এলো সন্ধ্যা 7টার পর। রাফি দৌড়ে বাবাকে ডাকতে এলো। রাফি ঢাকা ভার্সিটিতে চারুকলা নিয়ে পড়ছে। আফসানের মতে অসম্ভব সুন্দর রাখতে পারে ছেলেটি। দেখতেও পুরো আফসানের কার্বন কপি। তার একমাত্র বোনের বিয়ে আজ। তার যেন আজ কাজের শেষ নেই। সকাল থেকেই ছোটোছুটির উপরেই আছে বাবাকে নিচতলায় না পেয়ে দোতলায় উঠে গেল সে।
সেখানেও বাবাকে না পেয়ে রান্নাঘরে এসে তার মা স্নেহাকে ডেকে বলল, মা বাবা কোথায়? স্নেহা রান্নাঘরে এসে রান্নার তদারকি করছিল। রাফির ডাক শুনে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে? বর চলে এসেছে, নামবে না বাবা? এসেছে তো কি হয়েছে, কিছুক্ষণ গাড়িতে বসে অপেক্ষা করুক। ধুর, তুমি সব কথায় হেয়ালি করো। বাবা কোথায় সেটা বলো। রুনকির ঘরে দেখেছিস? না তো। না দেখি চিল্লাচিল্লি করবি না, বিরক্ত লাগে। রাফি তার অভ্যাস মতো হালকা হেসে মাকে জড়িয়ে ধরে বলল, সেখানে দেখেই চিল্লাচিল্লি করবি না, বিরক্ত লাগে। মুহিব রুমকির ঘরেই ছিল। রাফি রুমকির ঘরে ঢুকতেই দেখলো রুমকি তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে। অসম্ভব ভালোবাসে মুহিব তার মেয়ে রুমকিকে। আজ থেকে প্রায় 18 বছর আগে অনুর বিয়ের পরদিন মুহিব আর আফসান রিকশায় বাজারের দিকে এগোচ্ছিল। টুকিটাকি কথা হচ্ছিল ওদের মাঝে। ঠিক তখনই পেছন থেকে একটি ট্রাক তেড়ে এসে তাদের 2 সেকেন্ডের মাঝে পিষে ফেলে দিয়ে যায়। সেদিনের দুর্ঘটনায় আফসান ঠিক সেখানেই মারা যায়। মুহিবের অবস্থাও তেমন একটা ভালো ছিল না। জানা যায় যান যায় অবস্থা, কিন্তু নিয়তি তাকে বাঁচিয়ে দেয়। সে আবার ফিরে আসে স্নেহার জীবনে। স্নেহার অবস্থাও তখন ভালো না, প্রায় পাগল অবস্থা। সারাদিন চুপচাপ অন্ধকার ঘরে বসে থাকে আর কাঁদে। মুহিব স্নেহার এই অবস্থা দেখে সুস্থ হয়ে প্রথমে যায় নাটোরে আফসানদের বাড়ি। সেখানে গিয়ে আফসানদের মায়ের কাছ থেকে রাফি আর রুমকির দায়িত্বটা নিতে চায়। আফসানের মা আয়েশা বেগম ও আমোদ করেনি, বরং মুহিবের কথায় তার বুক থেকে যেন 1000 টনের পাথর নেমে যায়। কারণ সে পুত্র বিয়োগ শোকে নিজেকে এখনো সামলাতে পারেনি। যে ছেলে সকালেও মায়ের সাথে কথা বলে বাজারের উদ্দেশ্যে বের হয়, সেই ছেলে আর ঘরে ফিরে আসেনি। এসেছে তার লাশ। বুড়ো জীবিত মা বাবার কাছে এর থেকে কষ্টের আর কি থাকতে পারে? তারা বুড়ো হয়ে গেছে, ধরতে গেলে কবরে এক পা দিয়েই আছে। অথচ তাদের রেখে আল্লাহ তাদের শক্ত সামর্থ্য যুবক ছেলেকে নিয়ে গেল। আর তারাই বা এখন কদিন বাঁচবে? আর তারা মারা গেলে রাফি রুমকি 2 এতিম বাচ্চা কে দেখবে? আশা তো সারা জীবন এ বাড়িতে থাকবে না। আতিককে দিয়েও ভরসা নেই। তাই রাফি আর রুমকিকে মুহিবের সাথে পাঠিয়ে দিল। স্নেহ ওদের পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো। সেই থেকেই মুহিব হয়ে গেল এতিম 2 বাচ্চার বাবা আর স্নেহা মা। কম ভালোবাসা দিয়ে বড় করেনি তাদের, বরং আসল মা বাবা থাকলে যা করতো তার বেশিই করেছে। অবশ্য রাফি আর রুমকি দুজনেই জানে মুহিব আর স্নেহা তাদের আপন কেউ না। তবুও কোনোদিন তারা মুখের ফাঁকেও উচ্চারণ করেনি এ কথা। এখন রাফি রুমকি আর স্নেহাকে নিয়েই মুহিবের জীবন। পরে মুহিবরা অবশ্য বাচ্চা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু হয়নি। হয়তো আল্লাহ চায় না এতিম বাচ্চার আদরে অন্য কেউ ভাগ বসাক। রাফি বাবা মেয়ের করুণ দৃশ্যের মাঝে ঢুকে রুমকির মাথায় টোকা দিয়ে বলল, আরে ছেমরি, কেঁদে কেঁদে তো মেকআপ উঠিয়ে ফেললি, জামাই আর ফিরেও তাকাবি না। রুমকি বাবার বুক থেকে মাথা উঠিয়ে রাফির দিকে ঘুরে অভিমানী সুরে ফুপাতে বলল, তুই চুপ থাক। দরজায় নক না করে কারো ঘরে ঢোকা অসভ্যতা, এটা জানিস না? রাফি রুমকির মতো মুখ করে ভেঙচি কেটে বলল, তুই চুপ থাক। দরজায় নক না করে কারো ঘরে ঢোকা অভ্যাসটা এটা জানিস না? রাফির কথা শুনে রুমকি চিৎকার করে তার মা স্নেহাকে ডেকে বলল, মা দেখো, তোমার আদরের ছেলে বাদরামি শুরু করে দিয়েছে। এই পর্যায়ে মুহিব তাদের থামিয়ে বলল, রাফি, কি হচ্ছে এগুলা? আজ আমার মায়ের বিয়ে, ভুলে গিয়েছিস? রাফি তার বাবার দিকে তাকিয়ে বলল, ও হ্যাঁ, বর এসেছে, চলো নামাইতে হবে তো। মুহিব রাফির কথা শুনে দ্রুত হেঁটে ঘর থেকে বের হয়ে গেল জামাইকে নামাতে। রাফি রুমকির ঘর থেকে বের হয়ে আবার কি মনে করে যেন ভেতরে ঢুকে বলল, তোর জামাই কি দেখে তোর সাথে প্রেম করলো রে? এত সুন্দর ছেলের উচিত ছিল পরীর মতো কোনো মেয়ের প্রেমে পড়া, সেখানে সে পড়লো এক পেতনির প্রেমে। বলে সে দৌড়িয়ে বের হয়ে গেল। রুমকি রাফির কথা শুনে কঠিন মুখ করে দাঁড়িয়ে রইল দরজার দিকে। মুহিব বরকে নামিয়ে স্নেহাকে ডাকতে এলো। স্নেহা তখন আফসানের আঁকা পোট্রেটটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। মুহিব তার পাশে বসে বলল, কি করছো? স্নেহা মুহিবের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আমি কিন্তু আর 2 পৃথিবীতেই একসাথে বসবাস করছি। আমার 2 পৃথিবীতেই একসাথে বসবাস করছি। হ্যালো বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।